এটা কে, এই সরকারটা গঠন কে করেছে? ডক্টর ইউনূস করেছে নাকি অন্য কেউ? সত্যিকার অর্থে এটা সেই সময় ডিজিএফআই জেনারেল হামিদ এবং সেনাপ্রধান আহ, জেনারেল ওয়াকার করেছে, যদিও রাজনৈতিক দলকে সম্পৃক্ত রাখা হয়েছে। আমাদের জিনিসগুলো বুঝতে হবে। তার মানে এই এই বর্তমান সরকারটা সম্পূর্ণ ডিজাইনড বাই সেনাপ্রধান। এটা তো আমি বলছি না, এটা তো জেনারেল ইকবাল করিম ভুইয়া বলছে। আচ্ছা, কিন্তু আপনি এটা কি বিশ্বাস করেন কিনা বা আমি ব্যাপারটা কি? একইভাবে, আমি সম্পূর্ণ যেটা সন্দেহ করতাম সেটা আমার এখন স্পষ্ট হয়ে গেছে। এইবার যদি আমরা এটাকে ধরে না রাখতে পারি, এই পরিবর্তনটা, তাহলে আমি একা প্রেস ব্রিফ করব জাতীয় প্রেস ক্লাবে বসে। সেই দিন শেষ, যখন ষড়যন্ত্র চলবে, জেনারেলরা এই যে আদেশ শুনবে, সাবসার্বিয়ান হবে, সেই দিন শেষ। পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে এই লন্ডনে এমবেসিতে, বাংলাদেশ এমবেসিতে দাওয়াত করা হয় প্রায় 20 জন অফিসারকে। সেই দাওয়াত করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ফজলু। তদন্ত কমিশনের সাথে আমি 1.5 মাস আগে কথা বলি। 5ই আগস্টের পর আমরা দেখেছি একটা বিপ্লবী সরকার গঠন করা হয়েছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার করা হয়েছে, যেটা ছাত্ররা গঠন করেছে বলে মনে করি। আসলে কি ছাত্ররা গঠন করেছে, নাকি এটা শুধুমাত্র সেনাপ্রধান, ডিজিএফআই, এনএসআই অর্থাৎ গোয়েন্দা সংস্থা, প্রশাসনের লোকেরাই একটি সাধারণ নাটক করে এই সরকার গঠন করেছে? এবার ভয়ঙ্কর প্রতিবেদন ফাঁস হয়েছে যে ডক্টর ইউনূসকে জোর করে ঢোকানো হয়েছে এবং সরকার গঠন মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার যে উপদেষ্টা আমরা দেখি তারা নয়, সরকার মূলত সেনাপ্রধান এবং ডিজিএফআই এবং ডিজিএফআই ডিজি তারাই সরকার। দর্শক, এমনও মন্তব্য করেছেন। আমরা কিছু আলোচনা শুনবো দুজন সাবেক সেনা কর্মকর্তার আলোচনা। শুনলে আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো যে আসলেও এই সরকার কারা চালাচ্ছে। বিশ্লেষক আছেন জনাব মেজর সাইদ সিদ্দিক, তিনি নিরাপত্তা এবং রাজনৈতিক বিশ্লেষক, পাশাপাশি তিনিও একজন রাজনীতিবিদ। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব মেজর সাইদ সিদ্দিক, আপনাকে দিয়ে শুরু করি। আপনি প্রায় 6 মাস পর আমার সাথে যুক্ত হয়েছেন এই ফেস দ্য পিপল। আপনি যখন 2024-এর জুলাই আগস্টে, যখন এর বহু আগে থেকে তো রীতিমতো আসতেন, কিন্তু আহ, আন্দোলনের সময় আপনি বেশ জোরালো ভূমিকা রেখেছিলেন বিদেশে থাকা অবস্থাতে, এবং প্রতিনিয়ত আপনি এসে কথা বলেছেন জনগণের উদ্দেশ্যে। অনেক কথাই বলেছেন যেগুলি তৎকালীন সময়ে জনগণকে অনেক উৎসাহ প্রদান করেছে, অনুপ্রেরণা প্রদান করেছে। সেটির সাক্ষী আমাদের এফএস দ্য পিপল। আপনাকে অনেক অনেক অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি। আপনি দীর্ঘদিন পর আবারও আলোচনায় এসেছেন, এখনো আবারও দেশের প্রয়োজনে আবার এসেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই আজকের এই অনুষ্ঠানের। জনাব মেজর সাইদ সিদ্দিক, আপনি বলবেন দয়া করে যে সব বিষয় নিয়ে আমি যদি বলি, ভারতের বিষয়টা তো আসছেই বারবার, সবকিছুর মধ্যে ভারত আসছে এবং আসার কথাই। কারণ হলো আহ পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী এখনো ভারতে আছে বলে বলা হচ্ছে। যদিও ভারতে আছে, তিনি সশরীরে আছে, এখনো সে প্রমাণ আমাদের সামনে নাই। আমাদেরকে বলতে হচ্ছে, বিশ্বাস করতে হচ্ছে তিনি সেখানে আছেন। সবকিছু ঘিরে আসলে কোনো ষড়যন্ত্র আপনি দেখেন কিনা এ পর্যন্ত? এরপরে বিশেষ করে সেনা প্রধানের একসময় বলেছিলেন যে আর বেশি জ্বালালে উড়াল দেব আকাশে। এরপরে তো আকাশে উড়াল দিলেন, দেয়ালেন সাবেক প্রধানমন্ত্রীকে তার নেতৃত্বে, তার চেষ্টাতেই। এখন আবার তিনি বলছেন, এখন বলছি, পরে আবার বলবেন না যে তখন বলিনি, সতর্ক করেছেন। এমন আশঙ্কাও তিনি প্রকাশ করেছেন। জনাব মেজর সাইদ সিদ্দিক, প্লিজ একটু আনমিউট করে বলতেন। সাগর ভাই ধন্যবাদ। ফেস দি পিপলকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে 6 মাস পর আমন্ত্রণ জানানোর জন্য। আমি আজকে এই রমজানুল মোবারক জানিয়ে দর্শক শ্রোতাদেরকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আমার কো স্পিকার, আমার শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমার বিশ্বাস, ফেস দি পিপল জুলাই বিপ্লবে অসাধারণ ভূমিকা রেখেছে। আমি প্রতিদিন অথবা একদিন পর পর আপনার সামনে হাজির হয়েছিলাম। আজকে 6 মাস পরে বাংলাদেশের যে আবার উত্তাল সিচুয়েশন, এই সময়ে আমি কিছু কথা বলতে চাই। আপনি প্রশ্ন রেখেছেন প্রাসঙ্গিক। আপনি বলেছেন সেনা প্রধান 2 দিন পূর্বে যে বক্তব্য রেখেছে। আমি এই বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে আমার বিশ্বাস যে আমি জুলাইতে প্রতিদিন 20, 21, 22, 23, 24, 25, 26, 27 আমি বলেছিলাম বাংলাদেশ সেনাবাহিনী ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা আছে। রণাঙ্গনে এই সেনাবাহিনীর সৃষ্টি হয়েছে। জেড ফোর্সের নেতৃত্বে এই সেনাবাহিনী রণাঙ্গনে
যুদ্ধ করেছিল। এই সেনাবাহিনী আজকে 54 বছর পরে এসে আবার 5ই জুলাইতে প্রমাণ করেছে সেনাবাহিনী দেশপ্রেমিক, এবং তার নেতৃত্ব দিচ্ছেন জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার 5 তারিখে যে সিদ্ধান্ত নিয়েছে তার মাধ্যমে দেশ এবং জাতিকে একটি রক্তাক্ত বাংলাদেশ থেকে তিনি উদ্ধার করেছিলেন, তাকে সাধুবাদ জানাই। কিন্তু পাশাপাশি প্রশ্ন আছে, কিছু কিছু প্রশ্ন জনগণের কাছে এখন স্পষ্ট। 626 জন সেনানিবাস থেকে কোথায় গেল, তারা কই? কিংবা এই যে বিডিআর বিদ্রোহ নিয়ে যে প্রশ্ন উঠেছে 16 বছর পরে, এই 57 জন ফ্যামিলি, 57 জন ছাড়াও 74 জন যারা কাঁদছে, যাদের রক্তে বাংলাদেশ রঞ্জিত হয়েছিল 2009, এই ফ্যামিলিগুলো এখনো কাঁদছে। এবং আমার বিশ্বাস যে আমি লন্ডনে বসে 2010, 11, 12 এইভাবে আমি 15টি বছর এই বিডিআর বিদ্রোহ নিয়ে আমি সেমিনার করেছি, এবং স্পষ্টত 2014 এবং 15তে আমাদের প্রায় 1000 ব্রিটিশ বাংলাদেশি সমন্বয়ে যে সেমিনার হয়েছিল সিটিজেন মুভমেন্টের মাধ্যমে, সেখানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি উপস্থিত ছিলেন। সেনা অফিসাররা কথা বলেছে এবং সেখানে জনগণ শুনেছে, ব্রিটিশ বাংলাদেশিরা শুনেছে। আজকে এই 16 বছর পরে একটি কমিশন হয়েছে। তার আগে আপনারা শুনেছেন যে কমিশন হওয়ার আগে ডিক্লেয়ার করেছিল যে এই সরকার, বর্তমানের যে এনজিওগ্রাম সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটি এখন টালমাটাল, তারা বলেছিল এটার প্রয়োজন নেই। তারপর নেটিজেনরা ভেঙে পড়ছিল, পুরো ইনফরমেশন সুপার হাইওয়েতে উত্তাল একটি চাপ পড়েছিল। তারপর তারা একটি কমিশন করেছে। সেই কমিশনের সাথে আমি কথা বলেছি, কমিশন সৃষ্টি হওয়ার পরেও আমাকে ডাকবে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমি যে কাজগুলো করেছি, এবং এখানে যারা কাঁদছে, যাদের কান্না আজও শেষ হয় না, তাদের ব্যাপারে যে সত্য উদ্ঘাটন হবে, এই ব্যাপারে আজকে আমি শুনবো। আজকে আমি কম বলবো, আজকে আমি শুনবো, আমরা শুনবো, দর্শকরা শুনবেন। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির যে প্রথম যে কমিটি হয়, তদন্ত আদালত হয়, সেটি ভেঙে দেওয়া হয় তাকে কেন্দ্র করে। তারপর বাকিরা আবার চায় কমিটির জন্য দ্বিতীয়বার আবার হয় তাকে নিয়ে, তৃতীয় কমিটিও হয় তাকে নিয়ে, এবং ফাইনালি তাকে বাদ দেওয়া হয়। ফ্যাসিস্ট সরকার ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে বাদ দিয়েছিল। আমি আসতে চাচ্ছি সর্বশেষ পরিস্থিতিতে আমরা বিডিআর বিদ্রোহের কথা আমরা স্যারের কাছে শুনবো। আমারও কিছু ইন্ডিকেটর আছে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে ইন্ডিকেশন গুলো দিয়েছিল যে এটি ষড়যন্ত্র, এটি দেশে বিদেশের একটি ষড়যন্ত্রের মাধ্যমে জাতিকে, আমার দেশের যে শক্তি, স্বাধীনতার সার্বভৌমত্বের যে প্রতীক, সেই সেনাবাহিনীকে কোমর ভেঙে দিয়েছিল এবং সেনাবাহিনীকে দুর্বল করে জাতিকে ফ্যাসিস্টরা চিরতরে তাদের করায়ত্ত করতে চেয়েছিল। এই বিষয়ে শুনবো। কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে জেনারেল ওয়াকার তিনি বলেছেন তার পার্সপেক্টিভ আছে। আমার বিশ্বাস তিনি অনেকগুলো পার্সপেক্টিভ নিয়ে বলেছেন, বাট তিনি যখন বললেন বিডিআর বিদ্রোহ নিয়ে যা হয়েছে সেটা নিয়ে ফুল স্টপ, এখানে উত্তাল তরঙ্গ সৃষ্টি হচ্ছে, সারা বাংলাদেশে ট্রল হচ্ছে। সুতরাং আমার এ ব্যাপারে জেনারেল ওয়াকারের প্রতি অনুরোধ থাকবে, আমার আহ্বান থাকবে যে আপনি যে বিষয়গুলো তদন্তের লিগেল ফ্রন্টে আছে, সরি, এই বিষয়ে আপনার বা কারো মন্তব্য করা সমীচীন নয়। এই বিষয়গুলো তিনি আরো সতর্কতার সঙ্গে হয়তো বলবেন, কারণ তিনি একটি ক্রিটিক্যাল সিচুয়েশন পার করছেন। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব এখন প্রচুর। এই সেনাবাহিনী এখন ডেপ্লয়েড, সারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আরো বেশি 5ই আগস্টের পর থেকে আশা করে। সুতরাং আমি বিশ্বাস করি যে কোনো ধরনের ন্যাশনাল লেভেল, এই মুহূর্তে জাতি একটি একটি অস্থির পরিস্থিতিতে আছে। এখানে যে কোনো ধরনের কমেন্ট, যে কোনো ধরনের মন্তব্য দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে, একজন সরকারের ব্যক্তির কাছ থেকে, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী প্রধানের কাছ থেকে, এমনকি আইজিপির কাছ থেকে যে কোনো একটি কমেন্ট তদন্তাধীন কোনো বিষয়ের উপর সেটি বাঞ্ছনীয় নয়। আর বাংলাদেশ এই মুহূর্তে আশা করে যে একটি দ্রুত যে সংস্কারের কথা বলা হচ্ছে, জরুরি সংস্কারের মাধ্যমে, এবং একটি পার্লামেন্ট যাতে বসতে পারে সেই প্রসেসে যাওয়ার জন্য, অর্থাৎ একটি নির্বাচন এখন জরুরি। সেটি একটি যৌক্তিক সময়ের মাধ্যমে যদি সেই নির্বাচনটি আসে, তাহলে দেশের মানুষ, 18 কোটি মানুষ একটি পার্লামেন্টের মাধ্যমে, একটি গণতন্ত্রের মাধ্যমে, যে গণতন্ত্রটি আমরা হারিয়েছি 16 বছর আগে, সেই গণতন্ত্রের মাধ্যমে আমরা সম্ভবত আরো সামনে যেতে পারবো, এবং আমাদের অনেকগুলো কাজ তখন দ্রুততার সাথে কাজ করা সম্ভব হবে একটি পার্লামেন্টের মাধ্যমে। ধন্যবাদ।
জি, আমি আবারও আসছি। আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলি প্রশ্ন আপনার কাছে রয়ে গেছে। তো যেহেতু আপনি যারা ব্রিগেডিয়ার মোহাম্মদ হাসান নাসির উপর অনেক কিছু আহ, ছেড়ে দিয়েছেন, অনেক কিছু বলবার জন্য, আপনি শুনবার জন্য আপনি অপেক্ষা করেছেন, আমরাও অপেক্ষা করছি যে যারা ব্রিগেডিয়ার হাসান নাসিরের ব্যাপারে অনেক গল্প শুনেছি। তিনি অনেক স্পষ্টবাদী, অনেক কিছুই তিনি জানেন, ইতিহাস তিনি চর্চা করেন, আহ, এবং অনেক কিছু তার বলার আছে যেগুলি হয়তো অনেক আগের সময় বলতে পারেননি। আজকে আশা করি তিনি বলবেন যে আসলে আগের সময়ে কি হয়েছিল আর বর্তমানে কি যাচ্ছে। সবকিছু ঘিরে জনাব ব্রিগেডিয়ার মোহাম্মদ হাসান নাসির, আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাই, জনাব ব্রিগেডিয়ার হাসান। ধন্যবাদ সাগর ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আহ, ধন্যবাদ ফেস দ্য পিপলের দর্শক শ্রোতাদেরকে এই অনুষ্ঠানে আমাকে শোনার জন্য। আমি সত্যিকার অর্থে আহ, আমাকে অনেক বেশি বলে ফেলছেন সাগর ভাই। আমি খুব একটা বেশি মিডিয়াতে ছিলাম না, যদিও মাঠে ছিলাম, অর্গানাইজেশন লেভেলে ছিলাম। জুলাইয়ের পর থেকে বলতে পারেন আহ, সব লেভেলে আমি একটু অ্যাক্টিভ হয়ে গেছি। মনে হয়েছে যেন এখন এইবার যদি আমরা এটাকে ধরে না রাখতে পারি, এই পরিবর্তনটা, তাহলে হয়তো আমরা আমরা আর হয়তো রিকভারিটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই 16 বছরের যে স্বৈরাচারী আহ, সরকারের যে অধপতন, দেশের সার্বিক অবস্থা, এটা তো আমার বলার কিছু নাই, সবাই আমরা প্রতিটা মুহূর্তে উপলব্ধি করি যারা দেশে আছে। এই অবস্থা থেকে যে প্রায় 1500 থেকে 2000 জীবন, 30-40 হাজার আহত পঙ্গু, সবকিছুর বিনিময়, এটা কিন্তু 91 সালের বা 95-96 বা আহ, রাজনৈতিক পরিবর্তন যেগুলো হয়েছে সেগুলোর থেকে ইটস এ ডিফারেন্ট ওয়ান। আমি মনে করি যে এই পরিবর্তনটা অন্য যে কোনো রাজনৈতিক পরিবর্তনের সাথে মিলালেই হবে না, যে একটা ইলেকশন হলেই সব ঠিক হয়ে যাবে। গত 16 বছরের যে জঞ্জাল, যে প্রাতিষ্ঠানিক যে ধ্বংস প্রক্রিয়া চালিয়েছে তাদের, হাসিনা সরকার তার আহ, শাসনটাকে চিরস্থায়ী, যদিও 41 সাল বলতো, আমার তো মনে হয় যেদিকে আমরা আগাচ্ছিলাম তাদের প্ল্যান ছিল চিরস্থায়ী করা যতদিন সম্ভব। সেই পরিস্থিতিতে আমি মনে করি যে আমাদেরকে আহ, সহজে হাল ছাড়লে চলবে না। আমি, যদিও পরিবর্তন হয়েছে, আমি শুরু থেকে একটা কথাই বলছি, যে হাসিনা গেছে কিন্তু তার সমস্ত সিস্টেম কিন্তু রয়ে গেছে। এই জিনিসটা আমাদের জন্য শঙ্কার বিষয়। এই আর জায়গাতে আপনাকে আমি যদি একটু রিলেভেন্ট কোশ্চেন করি, যে হাসিনা গেছে, তার পুরো সিস্টেমটা রয়ে গেছে, এই অবস্থাতে দ্রুত নির্বাচনের মাধ্যমে সকল সংকট থেকে উত্তরণ সম্ভব। মেজর সাইদ সিদ্দিকের সাথে বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের একটা শক্ত অবস্থান রয়েছে। আবার আপনি বলছেন যে এই পরিবর্তন অন্য পরিবর্তনের সাথে মেলালে হবে না, এখানে অনেক কিছু করার আছে, না করলে আমরা আবারও পিছিয়ে যাব। দুটি একটু বিপরীতমুখী। অবশ্যই এটা 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 এই এই জিনিসটা, এই পার্থক্যটাই বুঝতে পারলেই আমার মনে হয় রাজনৈতিক দলের হুম, চিন্তাধারার সাথে জনগণের চিন্তাধারার যে একটা পার্থক্য হচ্ছে এখন, হুম, এইটাকে রিয়েলাইজ করতে হবে। এখন কিন্তু আমরা একটা দেখছি যে একটা রাজনৈতিক দল বিশেষ করে আহ, তার কিছু ছোটখাটো দল মিলে তারা চাচ্ছে দ্রুত নির্বাচন, কিন্তু অন্যান্য যে কোনো সময়ের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আর এবারের নির্বাচন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হবে। গত 16 বছরে আমরা যা দেখেছি নির্বাচন, সেই নির্বাচন যদি আবারও রিপিট হয় বা সেই ধরনের সরকার যদি আবারও আসে, আমরা যার সিমটম অলরেডি দেখতে পাচ্ছি, যে মাঠ ঘাট টার্মিনাল সব দখল চলতেছে, মানে বিভিন্ন রকম ব্যবসা কেন্দ্র চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে মালিক পরিবর্তন হয়ে যাচ্ছে। ট্যাক্স, আমি যেটা বলি ট্যাক্স অ্যাড হয়ে গেছে, ভ্যাট অ্যাড হয়ে গেছে। মানে আগে যে টোল ছিল বা যে ঘুষ যেটা দেওয়া লাগতো, এখন আরো ওইটার সাথে ভ্যাট অ্যাড হয়েছে। মানে আওয়ামী লীগের লোকের ব্যবসা কেন্দ্রটা নিয়ে নিয়েছে আবার নতুন কোন দল, নিয়ে তাকেও একটা অংশ দিতে হচ্ছে, যে তোমারটা আমি নিলাম, আমি চালাবো, 100 টাকা মানে তুমি দেবে, আওয়ামী আমি লীগ, 100 টাকা দিই। আওয়ামী লীগকেও রাখা হচ্ছে, চাঁদা যাই জি জি নিচ্ছে জি, নতুনরা, আবার আওয়ামী লীগকেও এখানে একটা অংশ দিচ্ছে। অ্যাবসলিউটলি। আওয়ামী লীগকে আমরা অতীত, আওয়ামী লীগ কিন্তু কাউকে কখনো রেখে কাজ করে নাই, আওয়ামী লীগ কিন্তু একাই কাজ করেছে, এটাই হচ্ছে পার্থক্য। মানে আমাদের কাছে অবাক লাগছে যে আওয়ামী লীগকে রেখে, তাদেরকে রেখে যখন একটা আমরা পরিবর্তনের চিন্তা করছি বা আশা করছি বা যেভাবে লোকে স্বপ্ন দেখছে, এটা মনে হয় আম জনতা কোনো অবস্থাতে মেনে নিবে না। এই জন্যই বলছে যে
বা যদিও সবাই বলছে যে প্রয়োজনীয় সংস্কার, বাট আমি মনে করি যে একটা ব্যাপক সংস্কার না হলে আবার আমরা পিছনের দিকে চলে যাব। এটা হচ্ছে আমাদের সংখ্যা। আর সত্যিকার অর্থে ডক্টর সেদিকে ইউনূস চলে যাব, কিন্তু বাস্তবতা তো হলো এই যে সংস্কারের তেমন লক্ষ্য তো দেখা যাচ্ছে না। কারণ আমরা দেখছি যে যে প্রবলেম হয়ে সংস্কার গেছে। মানুষ আমি আশা এই করছে প্রসঙ্গে একটা কিছু। বলছিলাম, এই প্রসঙ্গটা আমি বলতে চাচ্ছি। সংস্কার করার জন্য যে মেকানিজমটা দরকার, আমরা কি দেখলাম? ইকবাল করিম ভুইয়া কি বলল যে যদিও 5 তারিখের পরে সরকার যেটা হলো সেটা অ্যাকচুয়ালি ডক্টর ইউনূস পৌঁছানোর আগেই কিন্তু এটা হয়ে গেছে। এটা আমাদের বুঝতে হবে যেটা কে এই সরকারটা গঠন কে করেছে, ডক্টর ইউনূস করেছে নাকি অন্য কেউ। সত্যিকার অর্থে এটা সেই সময় ডিজিএফআই জেনারেল হামিদ এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার করেছে, যদিও রাজনৈতিক দলকে সম্পৃক্ত রাখা হয়েছে। আমাদের জিনিসগুলো বুঝতে হবে। তার মানে এই এই বর্তমান সরকারটা সম্পূর্ণ ডিজাইনড বাই সেনাপ্রধান। এটা তো আমি বলছি না, এটা তো জেনারেল ইকবাল করিম ভুইয়া বলছে। আচ্ছা, কিন্তু আপনি এটা কি বিশ্বাস করেন কিনা বা আমি ব্যাপারটা কি? একইভাবে, আমি সম্পূর্ণ যেটা সন্দেহ করতাম সেটা আমার এখন স্পষ্ট হয়ে গেছে। আমরা আচ্ছা। যেটা বর্তমান অবস্থা যেটা দেখছি, না হলে একজন অ্যাডভাইজার, মানে আমি একটা উদাহরণস্বরূপ বলতেছি, জেনারেল ওয়াকারের কথা নিয়ে সারা দেশে যখন ট্রল হচ্ছে, সমালোচনা হচ্ছে, তখন একজন অ্যাডভাইজার, প্রাক্তন সামরিক কর্মকর্তা, উনি কেন তার পক্ষ নেবেন? উনি তো একজন উপদেষ্টা, একজন মিনিস্টার। হুম। তার একটা সেনাপ্রধানের পক্ষে মতামত দেওয়ার কোনো প্রয়োজনই নাই, যেটাতে ওনার যে সাবজেক্ট সেই সাবজেক্টের সাথে সেনাপ্রধানের বক্তব্যের সাথে কোনো রকম সম্পৃক্ত নাই। এই জিনিসগুলো আমি খুব কনসার্ন ওয়েতে নোট করতেছি। এখন এই বিষয়টা হচ্ছে যে কোন দিকে যাচ্ছে। সবাই যে বলে যে একটা প্যারালাল গভর্নমেন্ট চলছে, আগে ছিল আমরা 111-এ কি দেখেছিলাম, মানে মিলিটারি সাপোর্টেড গভর্নমেন্ট, তাই না? 111-এর সরকারটাকে মইনু আহমেদের সরকারটাকে কি মানে কি বলা হতো, যে মিলিটারি সাপোর্টেড গভর্নমেন্ট। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে গভর্নমেন্ট সাপোর্টেড মিলিটারি রুল করছে দেশ। হুম। একটা সরকার আছে প্রকৃত অর্থে। জেনারেল ওয়াকারের কথা শুনে আমার ওটাই মনে হচ্ছে, রাওয়াতে যে বক্তব্য উনি দিয়েছে। কিন্তু তার ঠিক একদিন আগে 24 তারিখে মনে হয় রেডিসনে একটা আহ, ইয়ে আপনার থিঙ্ক ট্যাঙ্ক তাদের লঞ্চিং সেরিমনি করেছে রেডিসন হোটেলে। সেটা ছিল আপনার ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। ওইখানে আমরা যে সমাগমটা দেখলাম ওইটাই আমাদেরকে কিন্তু চিন্তিত করেছে সত্যিকার অর্থে, যে একটা বিএনপি ফেসের বা একটা রাজনৈতিক দলের ফেসের একটা থিঙ্ক ট্যাঙ্ক, সেখানে সেনাপ্রধান যোগ দিচ্ছেন, নৌবাহিনী প্রধান যোগ দিচ্ছেন, প্রাক্তন সেনাপ্রধান এবং সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে থাকছেন। হুম। এইখানের যে ভাষাটা ছিল ওইখানে 25 তারিখের ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, যেটাই সবাই সমালোচনা করছে, আমি কিন্তু সেই বডি ল্যাঙ্গুয়েজটা ওই অনুষ্ঠানে 23 তারিখের অনুষ্ঠানে একই রকম একটা ফিল করেছিলাম, যে এখানে এত সিনিয়র লেভেলের অফিসাররা এখানে উপস্থিত আছেন, সিভিল এলিটসরা ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, সেখানেও ভাষাটা আমার কাছে মোটেও ইয়ে মনে হয় নাই। বডি ল্যাঙ্গুয়েজ বলেন, ভাষা বলেন, সেটা আরো কঠোর পর্যায়ে চলে গেছে আপনার রাওয়ার বক্তব্যটা। এখন বক্তব্য হচ্ছে যে এই বিডিআর তদন্ত নিয়ে কি হচ্ছে বা এই বক্তব্যটা কতটা সমীচীন ছিল। প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে বিচারাধীন বিষয়ে এই ধরনের ডিসিশন মেকিং স্টেটমেন্ট দেওয়া উচিত না, তাই না? আমি তদন্ত কমিশনের কাজ ঠিক মতো হচ্ছে না, বা সাক্ষী ঠিক মতন চলছে না, কমিশন বসতেছে না, আমাকে কেন ডাকলো না, একে কেন ডাকলো না, ওকে কেন ডাকলো না, এটা কিন্তু কোনো প্রবলেম না। কিন্তু কে দোষী কে দোষী না, ফুল স্টপ, এই ধরনের কথাবার্তা তো অবশ্যই, যেটা মানুষ ট্রল করতেছে যে এটা বিচারাধীন বিষয়ের উপরে ডিকটেশন। আমরা এখন এই মুহূর্তে এই পরিপ্রেক্ষিতে এটাও বলতে পারি যে এই কমিশনটা, বারবার আমরা স্বাধীন স্বাধীন কথাটা বলি, বাট স্বাধীন কথাটা বলার কিন্তু প্রয়োজন নাই। আমার কাজ প্রমাণ করবে যে এই কমিশন স্বাধীন কিনা, তাই না? আর এটা একটা কোড যেটার গেজেট পাবলিশ করে সরকার, রাষ্ট্রপতি এটা সাইন করেন, রাষ্ট্রপতির আদেশে সাইন হয় এটা। এবং সত্যিকার অর্থে সামরিক বাহিনীর বিষয় বা সশস্ত্র বাহিনীর বিষয় হলে প্রধানমন্ত্রী
বা বর্তমানে প্রধান উপদেষ্টা কিন্তু সরকার প্রধান, তাই তো? তা এই কমিশন যদি কারোর কাছে দায়বদ্ধ থাকে, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। কিন্তু আমরা দেখলাম যে এই কমিশনটা দায়িত্ব গ্রহণ করার পরে সেনাপ্রধানের সাথে দেখা করল, কিন্তু তার আগে থেকেই কিন্তু সারা দেশে বা সারা পৃথিবীতে হুম। বাংলাদেশে বাংলা ভাষাভাষী যারা, তারা কিন্তু কথা বলছে যে সেনাপ্রধান 25 তারিখে পিলখানার সামনে উপস্থিত ছিলেন, তার মানে উনি একজন সাক্ষী, পোটেনশিয়াল সাক্ষী। আমি দোষী মানে ইয়ে বলবো না, দোষী বলবো না, উনি তো একজন স্টেটমেন্ট দিবেন। যে কারণে আমি সারা খাতুনের কমিশনকে, আমি কিন্তু তৎকালীন হোম মিনিস্টার সাহারা খাতুনকে বলেছিলাম আপনি কেন কনভেনার হবেন, আপনি তো সাক্ষী দিবেন জাতীয় কমিশনকে যে আপনি কি করেছেন। তো সেরকম জেনারেল ওয়াকার যেখানে সাক্ষী, সেখানে তার কাছে কমিশন যে কি ব্লেসিং নিলেন আমরা বুঝতে পারলাম। এটা একটা আমার প্রথম বিষয়। 25 তারিখে যে বিষয়টা আমরা দেখলাম, শহীদ সেনা দিবস, এটা কিন্তু আন্দোলনের পরিপ্রেক্ষিতে হয়েছে। এই সরকার বা আন্তর্বর্তীকালীন সরকার কোন অবস্থাতেই চাইছিলেন না যে এই বিডিআর হত্যা নিয়ে বেশি আহ, নাড়াচাড়া হোক, এটা চাচ্ছিলেন না। আমি যতদূর আমরা খবর পেয়েছি, সরকার চাইছিল যে সেন্সিটিভ ইস্যুতে হ্যান্ডেল না করে এটা ইলেক্টেড গভর্নমেন্ট করবে। বাট জনগণের যেটা সাধারণ ফিলিং, যে ইলেক্টেড গভর্নমেন্ট সবসময় আমাদের প্রতিবেশীর উপরে কোনো না কোনো ভাবে নির্ভরশীল থেকে, মানে একেবারে আহ, ঘাড় উঁচা করে কথা বলা বা সিদ্ধান্ত নেওয়ার স্কোপটা কম। সেই জন্যই আমরা আশা করেছি যে এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারই যেন এই বিডিআর তদন্ত বা পুনঃতদন্ত নিয়ে যে বিষয়টা আছে এটা যেন শুরু করে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম হাইকোর্ট থেকে একটা ইয়ে ইয়ে হলো, বাট পরে আমরা বুঝলাম যে এটাও একটা মোটিভেটেড ছিল, যে তদন্ত কমিটি গঠন করা হোক, পুনঃতদন্ত হোক, শহীদ সেনা দিবস ঘোষণা করা হোক। এই ঘোষণার মধ্যে আমাদের শহীদ পরিবারের দাবিটাও কিন্তু এইখানে লিমিটেড করে ফেলা হয়েছে। শহীদ দিবস ঘোষণা করলেই মনে হয় আমার দাবি সব পূরণ হয়ে যাবে। বিডিআর হত্যাকাণ্ড তো শুধু শহীদ দিবস পালনে শেষ হবে না। বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদেরকে তদন্ত করে, যাদের কথা আমরা শুনছি, বুঝছি, অনুভব করছি, তাদেরকে সামনে এনে বিচার করে দোষী কি দোষী না এটা নিশ্চিত করে শাস্তির আওতায় নিতে হবে, তবেই না এটা তদন্ত এবং বিচার কাজ শেষ হবে। কিন্তু আমরা দেখতেছি যে এই কার্যক্রমে শহীদ পরিবারও কেমন যেন একটা নিউট্রালাইজ হয়ে গেছে। এটা এর থেকে দুঃখজনক আর কিছু নাই। মানে এটা আমরা যে ওই উদাহরণ যেটা দেখি যে সিরাজ সিকদারের হত্যার পরে তার পরিবার ব্যাপকভাবে বেনিফিটেড হয়েছে। তারা আর সিরাজ সিকদার কেন মারা হলো, কে মারলো, এটা নিয়ে কেউ কোনোদিন মাথা ঘামায় নাই, কিন্তু তার পরিবার, ভাই বোন সবাই মানে মানে যে সরকারই আসছে তাদের থেকে বেনিফিট নিয়েছে এবং তারা ফুলে ফেপে বড় হয়েছে। আমরা এই বিষয়টা সন্দেহ করছি যে শহীদ পরিবারের কেন শুধু দাবি হবে শহীদ দিবস, এবং তারা মনে হয় এখন স্যাটিসফাইড, তাদের আর কোনো দাবি নাই, কোনো বিচারেরও প্রয়োজন নাই, যা হয়েছে হয়েছে, দে আর হ্যাপি এনাফ। আমরা কিন্তু যারা সত্যিকারের কলিগস ছিলাম, যাদের কলিগসরা মারা গেছে এবং নির্মম ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে একটা হিউম্যান বিইং হিসেবে, যদিও তারা ইউনিফর্ম পরা ছিল, তারা কিন্তু দে আর নট, তারা কিন্তু অস্ত্র হাতে যুদ্ধ অবস্থায় ছিল না, কোনো ডিউটিতে ছিল না, তারা অস্ত্র হাতে একটা সভায় বক্তব্য শোনার জন্য উপস্থিত হয়েছিল, কিন্তু তাদেরকে একেবারে বেছে বেছে হত্যা করা হলো। এখন আমরা শহীদ দিবসে কি করব? 25 তারিখে অনেক চেষ্টা তদবিরের পরে শহীদ দিবস ঘোষণা হলো, কিন্তু সেটাকে আমি মনে করি শুরুতেই অনেকেরই পছন্দ ছিল না। তদন্ত হোক, পুনঃতদন্ত হোক, এটাও চাচ্ছিল না। শহীদ দিবস ঘোষণা হোক, এটাও অনেকেরই পছন্দনীয় ছিল না। সেই জন্যই আমার মনে হয় 25 তারিখে রাওয়াতে এই অনুষ্ঠানটা করে শুধু বিডিআর এর পরিবারকে না, বিডিআর সদস্যদেরকে না, অবসরপ্রাপ্ত অফিসার যারা এ ব্যাপারে সচেতন এবং যারা দাবি দেওয়া নিয়ে কথা বলছেন, প্রকৃত হত্যাকারীদের বিচার নিয়ে, তাদেরকে একটা হুমকির মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছে। আমি মনে করি জাতি আগের থেকে অনেক বেশি সচেতন, সাধারণ নাগরিক, বিষয়টা তারা বুঝতে পেরে তারা সেভাবে রিয়াক্ট করেছে, এবং যে উদ্দেশ্যেই হুমকিটা দেওয়া হয়েছিল আমার মনে হয় সেনাপ্রধান আগের থেকে অনেক দুর্বল অবস্থানে যেতে বাধ্য হয়েছে।
এবং তার যে কোনো রকম হুমকি জনগণ যে মেনে নিবে না, এটা বারবার বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে কোনো প্রতিবেশী ষড়যন্ত্র বা আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্রকে আর সফল হতে দেওয়া হবে না। এই হত্যাকাণ্ড নিয়ে সত্যিকার অর্থে চক্রান্ত এখনো চলছে এবং আমি কিন্তু খুব একটা আস্থাবান না যে যে কমিশন ওইখানে, আমার কথা কমিশন ইজ এ কোর্ট, কমিশন কেন সেনাপ্রধানের অনুষ্ঠানে উপস্থিত থাকবে? জেনারেল ফজলুল ছিলেন ওখানে উপস্থিত, তার কমিশন পুরো সব মেম্বারদের নিয়ে। আমি মেম্বারদের, কমিশনের মেম্বারদের দেখতেছি বিপিএল খেলায় ওখান থেকে যে ছবি পোস্ট দিচ্ছে ফেসবুকে। এই যে নতুন রাজনৈতিক দল হলো, ওখানে কমিশনের মেম্বাররা যে ছবি তুলে পোস্ট দিচ্ছে। একটা কোর্ট, আগের দিনে তো একটা নর্মস বলে একটা কথা আছে, কমিশন একটা কোর্টের বিচারকদের একটা অবস্থান, নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। সেটা তারা না রেখে এমন কাজ করতেছে যেটা কোর্টের কার্যক্রমকে সন্দেহের চোখে দেখতে বাধ্য করছে। যে আমাকে কেন এই নতুন রাজনৈতিক দলের জন্য মানিক মিয়া বিনীতে যে বসে থাকতে হবে, আমার চেহারা ফেসবুকে পোস্ট দিতে হবে? আমি কি তাহলে ওই ওদের চাহিদা মোতাবেক কাজ করবো অ্যাজ এ কোর্ট? নাকি আমি আমি কোর্টের কোনো বিষয় না, আমি খেলা দেখতেছি, আমি আনন্দে আছি, এটা বোঝানোর বিষয়? আমি একটা সিরিয়াস কাজে লিপ্ত, যেটা পুরা জাতি আমার উপরে নির্ভর করছে এবং আমার দিকে তাকিয়ে অপেক্ষা করছে যে আমি একটা সুষ্ঠু তদন্ত করে ফলাফলটা এমন ভাবে আমি বের করবো যেটাতে সন্তুষ্ট হতে পারে। বাট আমরা সত্যিকার অর্থে সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ দেখছি না। এই কার্যক্রমটা যথেষ্ট এবং কোর্টের চেয়ারম্যান বা কমিশনের চেয়ারম্যানের বক্তব্য, কমিশনে যেটা ছিল প্রথম, তারা শহীদ পরিবারদের সাথে একটা ওপেন সেশন করে। ওখানে উনি যে মন্তব্যগুলো করেছিলেন এটা নিয়েও বিভিন্ন রকম প্রশ্ন হয়ে উঠেছিল যে ভারত জড়িত কিনা সেটা প্রমাণ দিতে হবে। প্রমাণ কে দিবে? শহীদ পরিবার দিবে? শহীদ পরিবার তো দিবে না। তদন্ত কমিশন যারা কনসার্ন অর্গানাইজেশন এজেন্সি তাদের থেকে কোয়েশ্চেনের আনসার নেওয়ার চেষ্টা করবে। মহিলাদেরকে জিজ্ঞেস করলে তো হবে না যে আপনি যদি বলেন ভারত জড়িত তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে ভারত জড়িত বা অন্য কেউ জড়িত, কে জড়িত। সেদিন 25 তারিখে সেনাপ্রধান যেটা বললেন, বিডিআর সৈনিকরা, সেনাবাহিনীর কেউ গুলি করে তাদের হাতে কোনো রক্ত নাই, তাই তো? বিডিআর এর সৈনিকরাই হত্যা করেছে। তোরাবালিয়া তো গুলি করে নাই। তোরাবালিকে ফাঁসি দেওয়া হলো কেন? সুবেদার তোরাবালি। এখানে এখন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমি কমিশনকে অনুরোধ করব কি কারণে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই বিষয়টা যেন নোটিশে নিয়ে আসে। এর মধ্যে বেশিরভাগই আছে কিন্তু প্রকৃত হত্যাকারীদের কে তো বের করে নেওয়া হয়েছে, যারা পালাতে পারে নাই তারা আজকে জেলে। যখন আমরা ধারণা যে যখন সংখ্যাটা কম হয়ে যাচ্ছিল, তখন এই ফাঁসির সংখ্যাটা বাড়ানোর জন্য এই লাশ গুম করা, মাটি চাপা দেওয়া, এগুলোর সাথে যারা জড়িত তাদেরকেও হত্যার আসামি করা হয়েছে। এই বিষয়গুলো যদি আবার বিবেচনা না করা যায় তাহলে তো নিরীহ লোকের ফাঁসি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম কথা, আমরা যে বলতেছি রক্তের দাগ, এখন আমি কাউকে বন্দুক ধরে বললাম যে তুই এগুলা মাটি চাপা দে, তখন যদি কারো গায়ে রক্ত লাগে সেটা কি রক্ত লাগা হবে, নাকি গুলি করে আমি কাউকে মারলে সেটা আমার হাতে রক্ত লাগা হবে? আমার ডেফিনেশনটা, সংজ্ঞাটা আমাকে নতুন করে করতে হবে। সেনা অফিসাররা কিন্তু যারা জড়িত, আমরা যদি বলি যে গোয়েন্দা বাহিনী, তাদের কারো হাতে রক্ত নাই, কিন্তু তারা যে পরিবেশ সৃষ্টি করেছে ওই পিলখানায় 2 দিনে, এই পরিবেশ সৃষ্টি করার কারণেই 57 জনকে হত্যা করা সম্ভব হয়েছে। এই পরিবেশ যারা সৃষ্টি করে, একটা কমান্ড রেসপন্সিবিলিটি আছে না, ইন্টেলিজেন্স এজেন্সির একটা দায়িত্ব, ফেলিয়ার অর নট, এটা আইডেন্টিফাই করতে হবে তাদের গোয়েন্দা তথ্যের কোনো ঘাটতি ছিল কিনা। আমি যেটা প্রশ্ন রাখছি, যেটা এটা কি ব্যর্থতা নাকি সম্পৃক্ততা? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তারা সম্পৃক্ত ছিল এবং সেই জন্যই 10,000 বিডিআর সৈনিক, মানে সত্যিকার অর্থে 25 তারিখ সকাল 9টায় 10,000 সৈনিক পিলখানাতে উপস্থিত ছিল। 133 জন অফিসার প্যারেডে হাজির ছিল ওই দিন। 10,000 সৈনিকের সাথে পরিবার ছিল আরো, যদি আমি পার ফ্যামিলি 3 জন করেও ধরি, তা সেখানে তাহলে কত ছিল? আরো মিনিমাম 5,000 ফ্যামিলি মেম্বার, 3,000 ফ্যামিলি মেম্বার বাসায় যারা ভিতরে থাকতো। এই 13,000 লোক কি করে পিলখানা থেকে বেরিয়ে গেল?
26 তারিখে বিকাল 4টায় ওখানে ডিএডি তৌহিদের সাথে 200 মাত্র বিডিআর সদস্যকে পাওয়া গিয়েছিল। এত বাংলাদেশের সমস্ত নিরাপত্তা বাহিনী পিলখানার আশেপাশে ঘোরাঘুরি করলো, তাদেরকে 3 কিলোমিটার দূরে চলে যেতে বলা হলো, র্যাব পৌঁছালো, ভিতরে ঢুকতে চাইলো, আমি আদেশ দিলাম যে তুমি ঢুকতে পারবে না, নিরাপদ দূরত্ব চলে যাও। আর্মি এখানে পৌঁছায় ঢুকতে চাইলেও তাদেরকে ঢুকতে দিলাম না। কে দিল কি দিল না আমরা সিদ্ধান্ত নিব না, এটা তদন্ত কমিশন সিদ্ধান্ত নেবে কে দোষী কে দোষী না। বাট আমার জন্য যেটা রেফারেন্স, সমস্ত সেনাবাহিনীর জন্য যেটা রেফারেন্স, যদি আমি সেনাবাহিনীর আমি যেটা মানে এই মুহূর্তে যেটা আপনাদের সবার নলেজের জন্য যেটা স্পষ্টভাবে বলতে পারি, আর্মি অ্যাক্ট সেকশন 31 একটা কথা বলা আছে, any person subject to Bangladesh Army Act who commits any of these following offences, এখানে বলা আছে being present at such mutiny does not use his utmost endeavor to suppress the same। এখানে অনেকের বক্তব্য আমার কথার ইয়েতে তারা চ্যালেঞ্জ করে। আমি যে বলি যে অফিসারদেরকে কয়েকটা ক্যাটাগরিতে তাদের প্রতি বিহেভ করা হয়েছে, কাউকে দেখা মাত্র গুলি করা হয়েছে, কাউকে মারার পরে বেনেটিং করা হয়েছে, কাউকে খুঁজে খুঁজে মারা হয়েছে, অমুক কোথায় খুঁজে মারো, কাউকে একটা গ্রুপকে জেল কোয়ার্টার গার্ডে নেওয়া হয়েছে, একটা ডক্টরস একটা গ্রুপ স্পটে মেরে ফেলেছে, আবার সৈনিকদের সাথে রেখেছে, আর একটা গ্রুপ সার্জন গ্রুপরা হসপিটালে আহতদের চিকিৎসা দিয়েছে, আমি ওদেরকে নিরপেক্ষ ধরব। একটা গ্রুপ অফিসার ঘটনা ঘটার সাথে সাথে পালিয়ে গেছে, আমি কিন্তু এদেরকে দোষের বাইরে রাখবো না। এরা যদি ঘুরে দাঁড়াতো, এরা যদি দৌড় দিয়ে পেঁপে গাছ বেয়ে ওয়াল পার হয়ে টপকে পিলখানা থেকে বেরিয়ে না যেত, তারা ভিতরে থেকে যদি সৈনিকদের থেকে অস্ত্র কেড়ে নিয়ে তারা ফাইট ব্যাক করতো, যারা সৈনিকের বাসায় জেসিওর বাসায় 2 দিন ছিল, তারা যদি তাদের অস্ত্র নিয়ে ঘুরে দাঁড়াতো, আমার ব্যাটেল ফিল্ডে আমি ট্রেঞ্চের মধ্যে যুদ্ধ অবস্থায় রয়েছি, শত্রুর আক্রমণ দেখলো, সাথে সাথে একটা গ্রুপ তারা পালিয়ে চলে গেল, যারা থাকলো তারা মারা পড়লো, যারা পালিয়ে গেল আমাদের ব্যাটেল ড্রিলে হচ্ছে তাদেরকে ডেজার্টার ডিক্লেয়ার করে কোনোভাবেই প্রতিরোধের চেষ্টা ন্যূনতম ভাবেও করা হয়নি। এই করার পেছনে কোনো নির্দেশনা ছিল নাকি তারা ভয়েই করেনি? মানে এটা ব্যাপকভাবে এটা ভয় কি করে হয় সাগর ভাই, আমাকে সেটাই তো বলতেছি। হ্যাঁ, এটা নিজেদের জানে তো, প্রাণ সিনিয়র অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেও ভয়ে লুকায় রয়েছে, মেজর সাহেব 2 লেফটেন্যান্ট কর্নেল লুকায় রয়েছে, বক্স খাটের নিচে লুকায় রয়েছে, আরেকজন ভিতরে চলে গেছে লুকায় রয়েছে, আরেকজন যে গফরান সুবেদার মেজর গফরান সে কিলিংটা কোঅর্ডিনেট করতেছে তার বাসায় রয়েছে। এখন আমার প্রশ্ন যে আমি তো তাকে বলতেছি না যে তুমি খুন করেছো, বাট তুমি ইউ হ্যাভ টু আন্ডার সেকশন 31 তোমাকে কোর্ট মার্শালের মাধ্যমে তোমাকে নিরপরাধ প্রমাণ করতে হবে, তুমি একজন অ্যাকিউজড, তুমি কিন্তু ইয়ে না, দোষী না। আমি জিনিসটা বুঝাইতে পারছি? আমি কিন্তু এদের কাউকে দোষী বলতেছি না, বাট তোমাদেরকে কোর্ট মার্শালের সামনে যে বলতে হবে যে তোমরা নিরপরাধ, না হলে কিন্তু এইভাবে 57 জন অফিসার মারা পড়তো না। যারা পালিয়ে গেল তাদেরকে বলতে হবে যে আমি কোন রকম বাধা না দিয়ে আমি কেন পালিয়ে গেলাম, তার মানে তারা কিছু জানতো যেরকম গন্ডগোল হবে, আমি পালায় জীবন বাঁচাই নাইলে মরে যাব, এটার জন্য তারা দোষী। ওই যে does not use his utmost endeavor to suppress the same, আবার বলতেছে knowing or having reasons to believe in the existence of any such mutiny or any intention to commit such mutiny or any such conspiracy does not without reasonable delay give information thereof to his commanding or superior officer। মানে আমি ওখানে উপস্থিত আছি, আমি কোন ডিসিশন মেকিং কেউ না, তাহলে আমি কিন্তু আমার সুপিরিয়রকে জানাতে বাধ্য, যদি না জানাই তাহলেও কিন্তু আমি অপরাধী। এই ঘটনাগুলোর মধ্যে যারা পড়ে এই সেকশন 31 A B C এরকম আছে, এবং আমাকে রেজিস্ট করতে হবে, এটার জন্য আমার কোনো আদেশ দরকার নাই তো। এই আইনটা তো ব্রিটিশরা বানায় গেছে, আমরা শুধু ব্রিটিশ আর্মি কেটে রয়্যাল ইন্ডিয়ান আর্মি কেটে এটারে পাকিস্তান বলছিলাম, এখন পাকিস্তান কেটে বাংলাদেশ, সেম রুলস, এটা নতুন করে শেখার কিছু নাই। তো এখানে যারা এই রুলের আওতায় ভায়োলেশনের মধ্যে পড়ে তাদেরকে তো প্রশ্ন করা হয়নি। পুরো বিচার ব্যবস্থায় তদন্ত ব্যবস্থার মধ্যে মজার ব্যাপার হচ্ছে এই সমস্ত যারা সার্ভাইভার অফিসার তারা জেলে কোর্টে যে সাক্ষী দিয়েছে পিডিআর সৈনিকদের কার্যক্রমের উপরে, তারা নিজের ফেলিয়ারটা তাকে কেউ প্রশ্ন করে নাই যে তুমি 44 রাইফেলের সিও লেফটেন্যান্ট কর্নেল শামস, তুমি তো ওই দরবার হলের সিকিউরিটির দায়িত্বে ছিল,
ওই 44 রাইফেল ব্যাটালিয়ন ছিল রেসপন্সিবল ফর সিকিউরিটি অ্যান্ড অল অ্যারেঞ্জমেন্ট, দরবার অ্যারেঞ্জমেন্ট অফ 25 ফেব্রুয়ারি। তা ওই দিন যদি দরবারে কোনো ঝামেলা হয়, তা শামসকে প্রথম প্রশ্ন করবে হোম মিনিস্টার যে why you fail to protect your DG and 56 officers and 74 people. তা উনি তো নির্বিঘ্নে একেবারে বুক ফুলিয়ে হেঁটে জিপে চড়ে চলে গেলেন এবং গেলেন কোথায়? একেবারে সরকারের কেন্দ্রবিন্দু। এই জিনিসগুলো তো আমাদের সন্দেহের কারণ সৃষ্টি করে যে এটা শুধু বিডিআর এর সৈনিকের হাতের রক্ত না, এই রক্তের বুদ্ধিটা কোত্থেকে আসছে, পরিকল্পনা কোত্থেকে আসছে, এবং এটা নিশ্চিত করেছে কারা? 14 জন কিলার, তারা বেলা 3টার সময় প্রধানমন্ত্রীর অফিসে যায় যমুনাতে। আজ পর্যন্ত কিন্তু কেউ জানে না যে 14 জন কারা, 4-5 জন ছাড়া। এটা কি হইতে পারে বাংলাদেশে? এই 2009 সালে তো সিসিটিভি ক্যামেরা, আধুনিকায়ন সবকিছুই ছিল, ইন্টারনেট, মডার্ন সিস্টেম, ডিজিটাল সিস্টেম ছিল না, অবজারভেশন সিস্টেম বা মনিটরিং সিস্টেম সবই তো ছিল। আমাদের দেশেও ছিল, যমুনাতেও ছিল। বিডিআর এর এই 14 জন যমুনাতে যাওয়ার আগে আম্বালা সুইটসে তারা একত্রিত হয়। তার মানে নানক জানে, আজম জানে, মামুন খালেদ জানে এই 14 জন কারা, কিন্তু কমিশনের সামনে কেউ কিচ্ছু বলে না যে আমরা জানি না কারা গেছে। এরা যমুনাতে বসলো ওই অবস্থা। তার আগে কিন্তু যমুনাতে যাওয়ার আগে আমরা 2টা ডেড বডি পেলাম, ভারতীয় 24 ঘন্টা টেলিভিশন এবং এনডিটিভিতে আমরা নিউজ পেলাম, ডিজি এবং তার স্ত্রী কর্নেল মুজিবকে হত্যা করা হয়েছে। অথচ এই 14 জন প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে নির্বিঘ্নে বেরিয়ে চলে আসলো। আমাদের এই বিষয়গুলো কিন্তু পীড়া দেয়। এটা কি করে সম্ভব? উনি তো সাথে সাথে যখনই 24 ঘন্টা টিভিতে নিউজ দিল সাথে সাথে, এবং ডেড বডি 2টা যখন বেরিয়ে আসলো, আমি তো সাথে সাথে 14 জনকে আমি আমার কাস্টডিতে নিয়ে নিব, এই তোমরা থাকো, বাকি অফিসারদের ফ্যামিলিদেরকে বের করো, নাইলে তোমরা কোথাও যাইতে পারবে না। তখন কিন্তু একটা এক্সচেঞ্জ ইয়েতে চলে যাবে, বার্গেনিং এ চলে যাবে, যে তোমাদের 14 জনের বিনিময়ে আমরা আমরা সবাইকে মুক্তি চাই, ফ্যামিলির প্রথম স্টেপ ফ্যামিলিদেরকে মুক্তি চাই। এগুলো কিছুই তো হলো না। তারা আবার ফেরত আসলো, আবার সারা রাত ধরে তারা কিলিং চালালো। ওই তার মানে আমরা এখন যদি প্রশ্ন করি যে তারা ওখানে লিস্ট নিয়ে চেক ব্যাক করছে কয়টা মারছে কয়টা মারতে পারে নাই, বাকিগুলো এসে মারার চেষ্টা করছে, এটা কি আমাদের মানে যে কেউ যদি এটা সন্দেহ করে সে কি ভুল, তাকে কি ভুল বলা যাবে? আমি এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখন অথরিটি হিসেবে আমাকে যেখানে সবাই প্রশ্নের সন্দেহের চোখে দেখে, সেখানে আমি কি করে ডিকটেট করি? কমিশন আমার সামনে বসা, কমিশনের সভাপতি এবং তার পুরা টিম আমার সামনে বসা, আমি সেখানে বলতেছি নো, ইফ, বাট, ফুল স্টপ, এগুলো মানে আমি কি বলতে চাচ্ছি? আমাকে বুঝতে হবে যে আমি কতটুকু বলতে পারি, কতটুকু বলতে পারি না, কি মেসেজ দিতে চাচ্ছি, আমি ইন্টারফেয়ার করছি কিনা। এটা অবশ্যই সরকারের এই বিষয়টা সিরিয়াসলি, এবং কারা অপরাধ করেছে সেটাও কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এটা বিডিআররাই করেছে, এর বাইরে কেউ করে না। এটা কি করে সম্ভব? এই সৈনিকরা তাহলে 100% বিডিআর কে ডিসমেন্টল করা হয় নাই কেন? এটা যদি অফিসার ভার্সেস বিডিআর সৈনিকের মধ্যে এখনো একটা বিভেদ সৃষ্টির চেষ্টা চলতেছে, এটা কিন্তু ভয়ঙ্কর বিষয়। মানে আমার কাছে বিষয় কিন্তু 2009 সালের ওইটা না, এখন যে কথাটা বলা হচ্ছে যে বিডিআর সৈনিকরাই, তাদের হাতে রক্ত, কোনো সেনাবাহিনীর কোন অফিসারের হাতে কোনো রক্ত নাই। রক্ত থাকলে আমি যদি গ্লাভস পরে কাজ করি, আমার হাতে তো রক্ত লাগবে না, গ্লাভসটা ফেলে দিলে হবে। তো সবাই সেনাবাহিনী তো সব গ্লাভস খুলে মুখোশ পরেছিল, মুখোশ খুলে ফেললে কি আমি নিরপরাধ হয়ে যাব যে আমার হাতে তো রক্ত নাই? কিন্তু আমি পরিকল্পনা না করলে, আমি তাদেরকে প্রোটেকশন না দিলে, আমি তাদেরকে বুদ্ধি না দিলে এদের পক্ষে কি সম্ভব ছিল? তারা বেরিয়ে গেল 4টা অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্স, আনরেজিস্টার্ড অ্যাম্বুলেন্স, এরকম সিকিউরিটি এনভায়রনমেন্টের ভিতরে ঢোকে কি করে, আবার বের হয় কি করে? কোন রকম বাধা বিপত্তি ছাড়া, কোন রকম চেক ছাড়া। এই কমিশনে আমি চিল্লে বারবার রিকোয়েস্ট করেও জানতে পারি না যে এরা কারা, এই 4টা অ্যাম্বুলেন্সে যারা গেল তারা কারা। এই জিনিসগুলো বুঝতে হবে। তোরাবালি শুরু থেকে এই পুরো ষড়যন্ত্রের মানে চাবিকাঠি ছিল, সে কেন্দ্রবিন্দু, সে এবং তার ছেলে শীর্ষ সন্ত্রাসী লেদার লিডার। এই আপনার এই যে আকন, যেটা আবুল কাহার আকন,
তার যখন এই ক্রিমিনাল কেসটা যখন হলো, তখন তার পক্ষে খুনের আসামির নিয়ম হচ্ছে একজন মানে থাকতে হবে, সাক্ষী থাকতে হবে যে হ্যাঁ আমি দেখছি। তোরাব আলী যে সাক্ষ্য দিছে তার পক্ষে কোনো সাক্ষী হাজির করা হয়নি, এই জন্য তোরাব আলীর শাস্তি 12 বছর হয়েছে, যেখানে তার মৃত্যুদণ্ড হওয়ার কথা। এখন যদি বলে হ্যাঁ তোরাব আলীর হাতে রক্ত ছিল না বলে তার জন্য 12 বছর হয়েছে, তাহলে যাদের ফেলিয়ারের জন্য ঘটছে, যে সমস্ত এজেন্সি, র্যাব, বিজিএফআই, এনএসআই, সবারই তো তাহলে 12 বছর হওয়া উচিত। ইফ তোরাব আলী ইজ দি এক্সাম্পল। তোরাব আলীর আবুল কাহার আকান্তকে কোর্ট রেপ্রিমান্ড করছে যে আপনি 161-এর যে সাক্ষ্য সে দিছে তার পক্ষে দ্বিতীয় কোনো মানে তোরাব আলীর সমস্ত রকম কার্যক্রমের মধ্যে দ্বিতীয় কোনো সাক্ষী হাজির করা হয় না, যে হ্যাঁ সে মিটিং করছে বা সে পিলখানার ভিতরে ঢুকছে বা সে তাপসের সাথে দেখা করছে, এই সংক্রান্ত কোনো দ্বিতীয় কোনো সাক্ষী তোরাব আলীর বিপক্ষে সাক্ষী দেয় নাই। কিন্তু অন্য সাক্ষীর বেলায় যাকে ফাঁসি দিবে, যাকে জেল দিবে, তার জন্য একাধিক সাক্ষী তৈরি করে আনা হয়েছে, এনে সাক্ষ্য দেওয়ানো হয়েছে। তার মানে তো, এবং বলা হয় যে তোরাব আলী পক্ষে শুধু টাকা না, এটা হিউজ ইনফ্লুয়েন্স কাজ করেছে তাকে যেন মৃত্যুদণ্ড না দেওয়া হয়। কিন্তু হায়াত মৌত তো আল্লাহর উপর, আল্লাহ তো ডিসাইড করবে কে বেঁচে থাকবে কে মরবে। আমরা যেটা দেখলাম, তোরাব আলী কার সাথে কথা বললো, বিদেশে কার সাথে কথা বললো, কেন কথা বললো? আমার কাছে যেটা রেকর্ড আছে সেটাতে 4টা সিঙ্গাপুরের থেকে কল, 4টা ইন্ডিয়া থেকে call। আরো আগের কল আছে কিনা আমার জানা নাই, বাট এই 4টা কলেরই তো আমি কোনো হদিস পাইনি, কোনো এক্সপ্লেনেশন তার থেকে পাইনি। বা অন্যান্য কল রেকর্ড, অন্যান্য রাজনৈতিক নেতাদের কল রেকর্ড আমরা যখন কমিশন থেকে পেয়েছি তখন ওদেরকে হাজির করা হয়। তো সত্যিকার অর্থে বিডিআর ইস্যুটা নিয়ে আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট করা আপনার, সাগর ভাই। বলেন, শুনতেছি শুনতেছি, বলেন। আমি বলছি সত্যিকারের অর্থে এই কমিশন, এই দ্বিতীয় কমিশনও জনগণের আশাকে পূরণ করতে পারবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ বলেন, আমি আপনার কথা শুনতেছি, বলেন প্লিজ। হ্যাঁ, জি জি, তো এই জিনিসটা আমি বলতেছি যে আমরা খুব একটা আশাবাদী না এই কমিশনের যে অ্যাটিটিউড, যা ভাব দেখছি তাতে, এবং তারা সেনাপ্রধানের মানে একজন পোটেনশিয়াল উইটনেসের ইয়েতে প্রোগ্রামে হাজির হচ্ছে, পোটেনশিয়াল উইটনেসের সাথে তারা ব্লেসিং নিতে যাচ্ছে, এই জিনিসগুলো আমাদের কাছে মোটেও ভালো মনে হচ্ছে না। এই জিনিসগুলোর থেকে আমাদের মনে হয় সতর্ক হইতে হবে, এবং প্রকৃত অর্থে কমিশন কি করছে সেটা বোঝার একটা বিষয় আছে। জি, মেজর সাইদ সিদ্দিক, আহ, আপনি বলেন দয়া করে। এই তদন্ত কমিশন নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে, একটু আনমিউট করে পড়বেন। করে নিচ্ছি। থ্যাংক ইউ। তদন্ত কমিশনের সাথে আমি 1.5 মাস আগে কথা বলি। জেনারেল এম ফজলুর রহমান এবং মেজর জেনারেল জাহাঙ্গীর এবং ব্রিগেডিয়ার জেনারেল সাইদ, ওনারা সবাই অবসরপ্রাপ্ত। আমি তাদের সাথে ½ কথা বলি এবং এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিই। 28 তারিখে যখন জানাজা হয়, জানাজার দিনটা সম্ভবত 28 অথবা 29 তারিখে ছিল, 57 জন অফিসারের। আমি জানাজায় দাঁড়ানো আছি, আমার পাশে এসে একজন মেজর আমাকে বারবার আমাকে বলার চেষ্টা করেছে। আমি তাকিয়ে দেখি মেজর আসাদ 9 BML অন করছে। তিনি ছিলেন বাংলাদেশ রাইফেলসের RSU, রাইফেলস সিকিউরিটি ইউনিটের 3 জন অফিসার ছিল, কর্নেল এরশাদ, মেজর আসাদ এবং মেজর শাহনাজ। কর্নেল এরশাদকে হত্যা করা হয়েছে, মেজর শাহনাজকে হত্যা করা হয়েছে, মেজর আসাদ বেঁচে ছিল। ধারণা করা হয় এবং তিনি এটি বলেছেন যে তিনি একটি ডাস্টবিনে কিছু পাতার নিচে লুকিয়েছিলেন ঘন্টাখানিক, তারপর তিনি পালিয়ে বের হয়ে আসছেন। বের হয়ে এসে যে কলামটা এলিফ্যান্ট রোড পার হয়ে যখন বিডিআর এর পাশে চলে যায়, আর্মি অ্যাডভান্স করে যে কলামটা সামনে যায় 46 ব্রিগেড অথবা 1 ব্রিগেড, তাদের কাছে চলে যায় উনি সিভিল ড্রেস পরে। এবং যাওয়ার পরে তিনি বলেন যে আমি রাইফেল সিকিউরিটি ইউনিটের অফিসার, সেকেন্ড ইন কমান্ড ছিলাম, আমি কিছু তথ্য দিতে চাই এই বিষয়টা, পুরো বিষয়টা। 5 মিনিট পরে একজন অফিসার এসে তাকে বলল যে গেট লস্ট, তুমি এখান থেকে চলে যাও। অর্থাৎ এটি একটি ইন্ডিকেশন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ফলে এই মেজর আসাদ
রাইফেল সিকিউরিটি ইউনিটের যিনি সার্ভাইভ করছেন, বেঁচে আছেন, তার কথাটা তারা শুনতে চায়নি। 2015-তে বাংলাদেশ ব্রিটিশ বাংলাদেশিদের উপস্থিতিতে প্রায় 1000 ব্রিটিশ বাংলাদেশিদের উপস্থিতিতে লন্ডনে একটি সেমিনার হয়। সেই সেমিনারে মেজর আশফাক, যিনি কমান্ডো ব্যাটালিয়নের অফিসার ছিলেন, যারা তৈরি ছিলেন ফ্লাই করে এসে ল্যান্ড করবে বিডিআরে অথবা ধানমন্ডি গ্রাউন্ডে এবং অপারেশন চালাবে, তাদের 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন চলে যায়, তারা কোনো আদেশ পায়নি। একইভাবে যারা কমান্ডো অফিসার ছিল তাদের বিভিন্ন সেমিনারে বিভিন্ন জায়গায় লেখালেখিতে প্রমাণ আছে যে সেই বিডিআর হত্যাকাণ্ডকে সেটি পরিকল্পিত, সেটি দেশি বিদেশি পরিকল্পনা ছিল। তার ইন্ডিকেশন ছিল প্রথমেই একটা মাইক ধরে দেওয়া মুন্নি শাহ যে সামনে যায়, তারপরে আপনার নানক, আজম, এমপি বেলাল, কর্নেল তাহেরের ভাই তাপস, শেখ সেলিম, তাদের যে তৎপরতা এটি মানুষ জানে। ব্রিগেডিয়ার হাকিম একটি ম্যাপ দেখাচ্ছিল নানক এবং আজমকে, এই ছবিটি এখন অনলাইনে ভাইরাল, লক্ষ কোটি মানুষ দেখতে পায়। এই ম্যাপের কি ভাষা বোঝে ওই নানক আজম? এই ম্যাপের ভাষা না বুঝে ব্রিগেডিয়ার হাকিম যদি সেদিন মেজর জিয়াউর রহমানের মতো গর্জে উঠে সেই ওয়ালটা টপকাতো, তাহলে সেদিন হয়তো সেই সেই 57 জন অফিসার মারা যায়নি। মৃত্যু শুরু হয় অর্থাৎ 11টারও পরে হত্যা শুরু হয়। 12টার সময় সার্ভাইভ করছিল আমার ব্যাচমেট, আমার কোর্সমেট কর্নেল আফতাব, তখনও সে বেঁচে ছিল, কিন্তু কেউ সামনে এগিয়ে যায় নাই। আমি মুক্তিযুদ্ধের উপরে গত 15 বছরে প্রায় 15টি পডকাস্ট তৈরি করেছি, যেখানে প্রায় সব ফাইটার যারা জেনারেল ব্রিগেডিয়ার এখন রিটায়ার্ড, তারা কথা বলেছেন। মেজর হাফিজ 3বার কথা বলেছেন, বিশেষ করে জেড ফোর্সের লং মার্চ নিয়ে কথা বলেছেন। আমার ব্যক্তিগতভাবে আমার দুঃখ লাগে এটি বললে যে মুক্তিযুদ্ধে কোনো জেনারেল ছিল না, ব্রিগেডিয়ার ছিল না, কর্নেল ছিল না, লেফটেন্যান্ট কর্নেল ছিল না, ছিল ফাইটার হিসেবে মেজর এবং ক্যাপ্টেন অ্যান্ড লেফটেন্যান্ট। আর এবারের যুদ্ধে এটি তো যুদ্ধ ছিল না, শান্তিকালীন সময়ে পিলখানাতে আমাদের 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে। যে 57 জন অফিসার প্রথম মহাযুদ্ধ কিংবা দ্বিতীয় মহাযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধে এত অল্প সময়ে হত্যা করা হয়নি। সুতরাং এমন একটি যুদ্ধে, এটিকে আমি বলবো যুদ্ধ, এই যুদ্ধের পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর এই ব্রিগেডিয়ার যাদেরকে টাস্ক দেওয়া হয়েছিল, এক ব্রিগেড বা 46 ব্রিগেড কিংবা যারাই ছিল এখানে অপারেশনে, এখানে হেডকোয়ার্টারে যারা ছিল, এই ডাইরেক্টর অপারেশন কিংবা সিজিএস কিংবা সেনাপ্রধান, প্রত্যেকে ফেল করেছে। আমার কাছে এখন এটি বলতে দ্বিধা নেই যে এই সেরিমোনিয়াল আর্মিটি যত ড্যামেজ করেছে 15 বছরে, এটি 5ই জুলাইতে অর্থাৎ 5ই অগাস্টে 36 জুলাইতে তারা ঘুরে দাঁড়িয়েছে জাতির পক্ষে, এই জাতিকে নতুন স্বাধীনতা দিয়েছে। কিন্তু পিলখানায় যে ব্যর্থতা, সেই ব্যর্থতার মাঝে আমার কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের সময় 5টি ব্যাটালিয়ন 5টি জায়গায় বিদ্রোহ করেছিল মেজর্স, ক্যাপ্টেন্স এন্ড লেফটেন্যান্টের নেতৃত্বে। এই যুদ্ধে এখানে ডজনস কানেক ব্রিগেডিয়ার, মোর দেন ডজন জেনারেলস কিংবা যারা ইনভলভ, নাম্বার অফ জেনারেলস, নাম্বার অফ ব্রিগেডিয়ার, নাম্বার অফ কর্নেল, এভরিবডি ফেল। ইভেন একটা মেজর, একটা ক্যাপ্টেন কিংবা কয়েকটা সার্জেন্ট মিলেও এই ওয়ালটা টপকায়নি। কিন্তু প্রত্যেকেই কমান্ডো। এখানে বাই দ্যাট টাইম বাংলাদেশ আর্মির অল মেজর্স, অল ক্যাপ্টেন্স কমান্ডো ট্রেনিং প্রাপ্ত। এরা সবাই ক্ষমতা রাখে এরকম একটা ওয়ার্ল্ড টপ গিয়ে যাওয়ার যে কোনো মুহূর্তে। কিন্তু আমার কাছে অবাক লাগে এই যে না যাওয়া, এর পিছনে জেনারেল মইনু আহমেদ যখন দাঁড়িয়ে এসে বলল 2 ঘন্টা বা 3 ঘন্টা শেখ হাসিনার কাছে আটকা ছিল তারা 3 বাহিনী প্রধান, সেখান থেকে এসে সে সাফাইতে যেটা গাইলো যে আমরা উই আর দি সাবসার্ভিয়ান অফ দি গভর্নমেন্ট। আমার প্রশ্ন এই জাতির কাছে, এর জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই, এর জন্য সেনা গবেষক হওয়ার দরকার নাই, এর জন্য নিরাপত্তা বিশ্লেষক হওয়ার প্রয়োজন নাই। যদি প্রধানমন্ত্রীর বাসায় এই মুহূর্তে যদি প্রধান উপদেষ্টার বাসায় আক্রমণ হয়, তাহলে সেনাবাহিনী কার আদেশ নিবে, কার কাছে যেয়ে বসে থাকবে? সুতরাং মইনু আহমেদ এখানে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তাকে সেই দায়িত্ব নিতেই হবে। সুতরাং এই মুহূর্তে মইনু আহমেদ কিংবা ব্রিগেডিয়ার হাকিম কিংবা লেফটেন্যান্ট কর্নেল যারা দায়িত্বে ছিল কিংবা যে মেজর যারা ছিল, ক্যাপ্টেন যারা ছিল, তাদের প্রত্যেককে প্রশ্ন করা উচিত। আর এই কমিশনকে আমি 1.5 মাস আগে বলেছিলাম যে আমি এই জানাজার অবস্থানে থেকে দেশে বিভিন্ন ইন্ডিকেশনে এবং বিদেশে যখন 2010-এ যখন আমি একটি
সেমিনার করি এই বিডিআর কার্নেজের উপরে, তখন এই পিলখানাতে যে পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে এই লন্ডনে এমবেসিতে, বাংলাদেশ এমবেসিতে দাওয়াত করা হয় প্রায় 20 জন অফিসারকে। সেই দাওয়াত করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ফজলু। তাকে আমি আজ পর্যন্ত কোথাও কোনো কথা বলতে দেখি নাই। আমার রিকোয়েস্ট এই কমিশনকে, ব্রিগেডিয়ার জেনারেল ফজলুকে এই কমিশনের সামনে হাজির করা হোক। তিনি ফার্স্ট বিএমএ লং কোর্সের অফিসার, তিনি একজন ক্যারিয়ার অফিসার, একজন ভালো অফিসার, সৎ অফিসার। কিন্তু 57 জন অফিসারকে হারিয়ে আমরা দেশে বিদেশে সব নীরবতা পালন করছি, সব সুন্দর মজার মজার আমাদের বাড়ি গাড়ি সব ইউজ করছি, আমাদের র্যাঙ্কের কালারফুল র্যাঙ্ক ইউজ করছি, আর আমরা বলছি আমরা প্রফেশনাল। ব্রিগেডিয়ার জেনারেল ফজলু এসে যে তথ্যটি দিবে সেটি হলো যে তাকে তিনি মিলাদ করার পরে আমরা যখন গেলাম সেখানে, এইখানে আমি বক্তব্য রেখেছিলাম 2 মিনিট এবং আমার বক্তব্যে ছিল দোয়া চাওয়া। এর চেয়ে বাইরে আমি কোনো কথা বলিনি, কোনো পলিটিক্যাল বক্তব্য হয়নি। কেন অফিসারদেরকে বিডিআর কে স্মরণ করিয়ে, এই হত্যাকাণ্ড স্মরণ করিয়ে ডাকা হলো, এই জন্য তাকে এক্সপ্লেনেশন কল করা হয়েছিল। তার প্রতি আদেশ দেওয়া হয়েছিল যে ভবিষ্যতে কোনো এমবেসিতে, পৃথিবীর কোনো এমবেসিতে, বাংলাদেশ এমবেসিতে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের দোয়া মাহফিল স্মরণ সভা করা হবে না। সুতরাং এই সবগুলো ইন্ডিকেশন দেয়, এই সব কিছু ইন্ডিকেশন দেয়। এনডিটিভি কিংবা যে ইন্ডিয়ান মিডিয়াতে যে 12:30টায় বলা হয়েছিল, এটা ইন্ডিকেশন দেয় যে ভারত এখানে সম্পৃক্ত। এখানে ইন্ডিকেশন দেয় যে সীমান্তে মিষ্টি নিয়ে 10,000 মিষ্টি নিয়ে প্রবেশ করেছিল, সেখানে কমান্ডো প্লাটুন ঢুকেছিল। এখানে ইন্ডিকেশন দেয় যে চারটা গাড়ি দ্রুত বেগে এরকম একটি ক্রাইসিস স্পটে কখনোই ইন এবং এক্সিট করতে পারে না চেক ছাড়া। কোনো চেক ছাড়া এই যে ইন করেছিল, সেটি প্রমাণ করে সেটি ছিল ষড়যন্ত্রের একটি অংশ। এখানে প্রমাণ করে নানক, আজম কিংবা যে বেলাল, তাপস শেখ, সেলিম, তাদের ইনভলভমেন্ট, তারা কি করে এখানে ভিতরে যায়। এই চুমকি নামের মহিলা কিভাবে ব্রিগেডিয়ার হাকিমের এই যে সাদা রুমাল নিয়ে আমের ডালে বেঁধে এরা ঢুকে যায়, এদের সাহস থেকে আসে। এটি প্রমাণ করে যে এই 3 কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া, যখন সেনাবাহিনীর কর্ডনকে 3 কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া হলো, এটি প্রমাণ করে তারা চেয়েছিল 12-13 হাজার সেনা দিস বিডিআর শুড এক্সিট সেফলি। তারা চেয়েছিল যে তারা চলে যাক। প্রমাণ করে যে আজিজুল কাহারের মতো ব্যক্তিকে, যে একজন পলিটিসাইজ, আওয়ামী লীগের যে নমিনেশন ছিল তার আগে এই নমিনেশন যে চেয়েছিল 2008-এ কিশোরগঞ্জ থেকে, তাকে নিয়ে যেখানে শত শত এসপি, ডিআইজি, আইজি আছে, সেই আইজি ডিআইজি সার্ভিং রেখে কিংবা এসপিদেরকে রেখে তাকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয় রিটায়ারমেন্ট থেকে নিয়ে। এই কাহার ইন দি প্রসেস অফ তদন্ত প্রসেসে অনেক সৈনিককে হত্যা করেছে। ইন দি নেম অফ হার্ট অ্যাটাক তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং এই কমিশনের এখন অনেক বেশি দায়িত্ব। আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার যে বক্তব্য রেখেছে তার সাথে আমি একমত, তবে একটি বিষয়ে আমি দ্বিমত, সেটি হলো আমাদের নিরাশ হওয়া যাবে না। আমি আর সন্দেহ করতে চাই না, কারণ এই জাতি সন্দেহের ঊর্ধ্বে চলে গেছে। এই মুহূর্তে এই জাতি এই 36 জুলাইতে দেখিয়েছে যে এই জাতি পারে, এবং দেখিয়েছে 6 মাসের মাথায় শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দিয়ে যে ওরা ইউনাইটেড হতে পারে। আমার বিশ্বাস যে এই জাতি ইউনাইটেড হওয়ার জন্য একটি হুইসেল প্রয়োজন। সেই হুইসেলটা হলো অনেস্টলি আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে 3 তারিখে, 4 তারিখে, 5 তারিখে। সুতরাং বিডিআর বিদ্রোহে যদি এই কমিশন, আমাকে 1.5 মাস হয়ে গেছে, গতকালকে জেনারেল জাহাঙ্গীর বলেছিল যে আমি তোমাকে জানাবো। জেনারেল জাহাঙ্গীর রিটায়ার্ড 11 বিএমএ লং কোর্স, আমার 6 মাসের সিনিয়র। উনি বলেছে সিদ্দিক আমি তোমাকে জানাবো, ডাকবো, তোমাকে সময় দিব। এখন পর্যন্ত 1.5 মাসের সময় দেয়নি যে আমি যে বিষয়গুলো জানি সেটি তাদেরকে আমি সেই ইনফরমেশন গুলো দিব। কমিশনের সামনে এখনো ডাকে নাই। আমি আশা করি তারা আমাকে ডাকবে। যদি না ডাকে তাহলে আমি একা প্রেস ব্রিফ করব জাতীয় প্রেস ক্লাবে বসে। সুতরাং সেই দিন শেষ, যখন ষড়যন্ত্র চলবে, জেনারেলরা এই যে আদেশ শুনবে, সাবসার্ভিয়ান হবে, সেই দিন শেষ। এখন জেনারেলদেরকে আরো বেশি প্রো বাংলাদেশি হতে হবে, প্রো পিপুল হতে হবে, নট কারো সাবসার্ভিয়ান্ট হলে চলবে না। সুতরাং আমার বিশ্বাস যে এই সেনাবাহিনী, এই বাংলাদেশ, এই ছাত্র জনতা, সেনাবাহিনী এক হয়েছিল বলে আজকে আমরা নতুন করে স্বাধীন হয়েছে। আজকে আমি বাংলাদেশের মাটিতে বসে কথা বলছি, আজকে আপনি কথা বলছেন, আজকে ব্রিগেডিয়ার হাসান নাসির কথা বলছে। সুতরাং আমার বিশ্বাস এই কমিশন, এলএম ফজলুর রহমান সম্বন্ধে আমার একটি সত্য ভাষণ আজকে রাখতে হবে। সেদিন বলেছিলেন, উনি বিডিআর এর ডিজি, এক্স ডিজি হিসেবে এই ঘটনার সাথে সাথে তিনি বলেছিলেন, মিডিয়াতে এসে বলেছিলেন এটি কমান ফেলিওর।
তার এই যে স্পেকুলেটিভ বক্তব্য, দায়িত্বশীল স্থানে বসে একটি দায়িত্বহীন বক্তব্য সেদিন সারা জাতিকে বিভ্রান্ত করেছিল। আমি বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে সবাইকে দূরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। কোন ধরনের বক্তব্য যেখানে লিগ্যাল ফ্রন্টে, যেখানে একটা কমিশন কাজ করছে, এইখানে বলা মিনস ইট ইজ কন্টেম্পট টু কোর্ট। আমি আইনের ছাত্র, আমি বলছি, আই রিপিট, contempt to court. Don't try to make contempt to court. So please, আপনারা আপনাদের দায়িত্বশীল স্থান থেকে, আপনি আর্মি, নেভি, এয়ারফোর্স কিংবা আপনি যে এই যে তদন্তের কমিশনেই থাকেন না কেন, আপনাকে দায়িত্বশীল স্থানে থেকে দায়িত্বপূর্ণ কাজ করতে হবে। আপনি যে ছবি তুলবেন, ছেলেরা এখানে পার্টি করছে, হ্যাঁ, মেয়েরা মিছিল করছে, আপনি ছবি তুলে ছেড়ে দিবেন, তো আপনি ব্রিগেডিয়ার জেনারেল কিংবা আপনি জেনারেল, আপনি একজন রিটায়ার্ড জেনারেল, আপনার উপর দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনি এখন জাজ, আপনি জাজের মতো কথা বলতে হবে। সুতরাং আপনি জাজের দায়িত্ব পালন করতে হবে। এই 57 জন পরিবারের সাথে আরো শত শত 5,000 রিটায়ার্ড অফিসারের পরিবারের একাত্মতা আছে, আরো 6,000 সার্ভিং অফিসার বা 10,000 সার্ভিং অফিসারের পরিবারের একাত্মতা আছে, 18 কোটি মানুষের পরিবারের একাত্মতা আছে। এটি আমাদের জাতীয় জীবনে এই 1000 বছরে সবচেয়ে বড় কলঙ্ক, সবচেয়ে বড় ব্যর্থতা। আর এই ব্যর্থতার দায়ভার এড়ানো যাবে না। এইখানে মইনু আহমেদকে টেনে আনতে হবে, এখানে আনতে হবে ব্রিগেডিয়ার হাকিম সহ যত অফিসার এখানে দায়িত্বপূর্ণ ছিল, তারা কেন প্রবেশ করে নাই, কেন তাদেরকে রক্ষা করার জন্য একটা স্টেপ নেয় নাই। আর যে আর্মি অ্যাক্ট 31 অনুযায়ী, 31 অনুযায়ী মিউটিনি যে করে আর মিউটিনি যে বন্ধ করে না, প্রতিরোধ করে না, প্রতিবাদ করে না, দুজনই সমান দায়ী। সুতরাং এদের সবাইকে প্রশ্ন করতে হবে, তারা প্রমাণ করতে হবে যে কেন তারা সেদিন তাদেরকে রক্ষা করে নাই, জেনে শুনে যে হত্যাযজ্ঞ চলছে ভিতরে। তারপরে সবচেয়ে জঘন্যতম হলো, আমি যখন 19-এ জেলে যাই, আমাকে যখন গুম করে, আমাকে যখন আয়না করে নেওয়া হয়, আমি যখন জেলে যাই আমি একটি আশ্চর্যজনক বিষয় দেখি, প্রায় 50 জন বিডিআর এর সৈনিক এসে কান্নাকাটি করতো সবসময় যে আমার 7 বছরের জেল, আমার এখন হয়ে গেছে 8 বছর, আমার হয়ে গেছে 9 বছর, আমার হয়ে গেছে 10 বছর। সেনা প্রধানের আদেশে আমাকে আটকে রাখা হয়েছে, অর্থাৎ তাদেরকে যাতে ছাড়ানো হয় সেই জন্য চিরকুট পাঠিয়েছে কে? জেনারেল আজিজ, মাফিয়া জেনারেল আজিজ চিরকুট পাঠিয়েছিল কোথায়? জেলারের কাছে। জেলারের কাছে চিরকুট পাঠিয়ে সে আইনের বরখেলাপ করেছে। এইখানে জেনারেল আজিজ মাফিয়া জেনারেল হিসেবে যেমন দিনের ভোট রাতে করিয়েছে, সেখানে এই বিডিআর এর যাদের উপর বিচার করা হয়েছে আইনিভাবে তার 7 বছর জেল, তাকে 9 বছর রাখা হয়েছে জেনারেল আজিজের আদেশে। এটিও খুঁজে বের করা উচিত। এটিও আমি আহ্বান জানাচ্ছি জেনারেল এল এম ফজলুল, জেনারেল জাহাঙ্গীর, প্লিজ ফাইন্ড আউট দ্যাট ইনসিডেন্ট। প্রত্যেকটা বিডিআর এর সৈনিক ডাবল তারা জেল খেটেছে, কেন তারা ডাবল জেল খাটবে? আমার বক্তব্য হলো যে বিচারের মতোই চলতে হবে। এই বিচারকে যখন ইনফ্লুয়েন্স করা হয়, বিচারকে যখন নিজের পেটিকোট বানানো হয়, যেটা শেখ হাসিনা পেটিকোট বানিয়েছিল, সুতরাং এই পেটিকোট বানানো যাতে না হয় ভবিষ্যতে, তা থেকে রোধ করার জন্য এই কমিশনকে এইখানে এই সত্যটুকু বের করতে হবে। কিন্তু এই সত্যটা বের হতে গিয়ে আপনাদের এই আশঙ্কাগুলি কেন আসছে? এখানে ফ্যাক্টরটা কোথায়? এখানে কেন এটাকে ষড়যন্ত্র বলছেন? কিসের কারণে? অন্য কোনো শক্তি এখানে কাজ করছে কিনা? আর সেনা প্রধানের সম্পৃক্ততাটা কিভাবে আপনারা এখানে দেখতে চাচ্ছেন? সেনা প্রধানের কোনোভাবে সম্পৃক্ত মানে উনি কি ওখানে এমন কোন অপরাধ সংগঠিত করেছে? কারণ তারা তো ঢুকতেই পারেনি। আর তখন তো তিনি সেনা প্রধান ছিলেন না, তখন তো তিনি আরো নিম্ন পর্যায়ের একজন অফিসার ছিলেন, মানে সেনা প্রধান থেকে তুলনামূলকভাবে নিচে ছিলেন। তখন তো তিনি সিদ্ধান্ত মেকারও ছিলেন না। সুতরাং তাকে ঘিরে আমি জেনারেল আজিজের সম্পৃক্ততা বলছি 2019-এ যখন আমাকে জেলে নেওয়া হয়, আমি সেন্ট্রাল জেলে যখন সৈনিকরা আমার সাথে কথা বলে, ওরা আমার সাথে কথা বলতে চেষ্টা করতো। আমি সেটা বুঝতে পেরেছি, আমি বর্তমানের কথা বলছি। বর্তমানে কেন এটা বর্তমান সেনা প্রধানের তখন তিনি 46 ব্রিগেডে চাকুরিরত ছিলেন, একজন মেজর ছিলেন। সেই অবস্থায় তিনি এই অপারেশনে সম্পৃক্ত ছিলেন, এই অপারেশনে গিয়েছেন। 17 বেঙ্গলের অ্যাক্টিং সিও, হ্যাঁ 17 বেঙ্গলের অ্যাক্টিং সিও, বাট কিন্তু ওখানে দায়িত্ব পালন করেছেন বলতে কি ওনারা তো ওখানে যেতেই পারেন? আমি সেটাই বলছি। না, ওনারা ওই পেরিফেরিতে ডেপ্লয়েড ছিল, যেতে পারেন নাই মানে কি? সেটাই বলছি, তারা তো কোনো ভূমিকা রাখতে পারেননি। তারা তো একটা রিজিড অবস্থায় ছিল। না, রণর সাজে আপনি একটা মনে করুন আপনার এই টেলিভিশন ভবনকে আপনি পাহারা দিচ্ছেন, হ্যাঁ, 10 জন সেনা অফিসার এখানে, তার মানে তিনি ওখানে রণসাজে গিয়েছিলেন ওটা প্রতিবাদ করবার জন্য বা প্রতিরোধ করবার জন্য। ওইটা এই পুরো ভিতরে ঢুকে অপারেশন কমপ্লিট করে ওদেরকে রক্ষা করার জন্য তাদের মিশনটাই ছিল এই মিউটিনি যে করে
মিউটিনি থামানো হলো আরেকটা গ্রুপের রাইট। দায়িত্ব। এই মিউটিনি থামানোর জন্যই তারা কমান্ডিং গিয়েছিল। পাওয়ার কি তার ছিল কিনা আমি সেটা জানতে চাচ্ছি। উনি 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 তখন অ্যাক্টিং সিও, তার উপরে ব্রিগেড কমান্ডার ছিলেন। হুম, উনি সেটাই বলছি। যেমন একটা ব্যাটালিয়নের অ্যাক্টিং সিও ছিল, তার উপরে ব্রিগেডিয়ার হাকিম ছিলেন, ব্রিগেড হুম, কমান্ডার নিজে নিজে রণ ড্রেসে ছিলেন সেখানে, মানে রণ সাজে তারা সবাই সেখানে ছিলেন, তারা তারা পুরোপুরি প্রবেশ প্রস্তুত করে। ছিল টু ইনভেড। হুম, হ্যাঁ, সো হি ওয়াজ পার্ট অফ দি অপারেশন। হুম, এই অপারেশনে উনি একজন যোদ্ধা ছিলেন। তারা যদি ঢুকে যেতেন, ব্রিগেডিয়ার হাকিম সহ বা উনি নিজেও যদি ঢুকে যেতেন, তাহলে হয়তো বা চিত্রটা ভিন্ন রকম হতো। যেখানে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল আওয়ামী লীগ থেকে, যে এখানে যদি ঢুকে যেত বিডিআর হুম, এতে, তাহলে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। সেটি ছিল হুম, তাদের ন্যারেটিভ। তারা এটা প্রস্তুত করেছিল জাতিকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু জাতি বিভ্রান্ত হয় না, এর উদাহরণ বাংলাদেশে আছে। 96-এ আপনার হুম, এই ঢাকাতেই আনসারের বিদ্রোহ হয়েছিল, সেটি হাফ এন আওয়ার লেগেছিল এটাকে দমন করার জন্য। আমাদের বিডিআর এর পক্ষ থেকেই, বিডিআর যে আনসারের বিদ্রোহ দমন করেছিল, হাফ এন আওয়ারে একটা ব্লান্ডিসাইড ফায়ার করেছিল হেডকোয়ার্টারে, এবং যখন গেটটা ব্লাস্ট হলো তখন বাকিরা সব হাত উপরে উঠিয়ে অস্ত্র নিচে রেখে তারা সারেন্ডার করলো। এই দেশে অনেক কিছুরই উদাহরণ আছে। আপনার 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যখন বিদ্রোহ ঘোষণা করলো, তখন কিন্তু এই 5টা ইস্ট বেঙ্গলের 19,000 সৈনিকের সাথে আরো 1,27,000 পাবলিক যে যুদ্ধে নেমেছিল। সুতরাং বিদ্রোহ কখনো কখনো প্রয়োজন। এইখানে বিদ্রোহ প্রয়োজন ছিল, এখানে একজন মেজর জিয়ার প্রয়োজন ছিল, সেটি আমরা অভাব বোধ করছি। আজকেও আমি দেখছিলাম অনলাইনে একজন নেটিজেন বলছিল যে এই বিডিআর হত্যাকাণ্ডের সময় এই যত ব্রিগেডিয়ার, কর্নেল, মেজর, এখানে একজন মেজর জিয়ার প্রয়োজন ছিল। যদি সে করতো তাহলে আজকে জাতির জন্য হিরো থাকতো। এটা যেই থাকুক না কেন, এটা জেনারেল ওয়াকার মেজর হিসাবে ছিল, কিংবা একজন ক্যাপ্টেন বা 4জন ক্যাপ্টেন, আমি হুম, বিশ্বাস করি প্রত্যেকটা ক্যাপ্টেন কমান্ডো 3টা ক্যাপ্টেন ঢুকলে ওদেরকে বিড়ালের মতো শুট করে মারতে পারতো। 3টা হুম, ক্যাপ্টেন, অনলি 3 ক্যাপ্টেন, আর দরকার নেই। সুতরাং এত ইফিসিয়েন্সি নিয়ে এত বড় ব্যর্থতা, এটাকে এমনি ভাবে ছেড়ে দেওয়া যায় না। এই কমিশনের অনেক বেশি দায়িত্ব। এই কমিশন যদি ফেল করে, ব্রিগেডিয়ার হাসান নাসির সঠিক বলেছে, তাহলে জাতি একটা বিশাল কলঙ্ক বুকে নিয়ে আর একটা বড় ব্যর্থতা আসতে পারে। আজকে 57 জন গেছে, কালকে যদি 157 জন যায়, আমি আশ্চর্য হব না। আমি আমি আশ্চর্য হব না। সুতরাং সেনাবাহিনীকে হুম। এই সশস্ত্র বাহিনীকে ইউ হ্যাভ টু টার্ন ইনটু অপারেশনাল বাহিনী, নট এ সেরিমোনিয়াল বাহিনী। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। কিন্তু আমি যে বিষয়টা আপনারা উদ্বেগের সাথে বলছেন সেটা হলো যে বর্তমান তদন্ত কমিশন যেটা গঠন করা হচ্ছে তারা কি কোনোভাবে তাদের প্রকৃত তদন্ত করে আমাদের কাছে কি সত্যিকার ঘটনা তুলে ধরতে পারবেন কি বলে মনে করেন? জনাব ব্রিগেডিয়ার হাসান নাসির, আপনার কাছে আসছি। পাশাপাশি আমরা অনুষ্ঠান তো আমরা মোটামুটি বিডিআর হত্যাকাণ্ড নিয়েই বলছি, বর্তমান অবস্থা নিয়েও একটু শুনতে চাই আপনার কাছ থেকে। বর্তমান অবস্থারও কি ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে, কোন দিকে যাচ্ছে, এখানে ভারতের কোনো ধরনের মাতব্বরি থাকছে কিনা, এবং যে নির্বাচনটা দেওয়ার কথা বলছেন আপনারা, বলছেন জনাব মেজর সিদ্দিক বলছেন দ্রুত দেওয়ার কথা, আপনি বলছেন একটু দেরি দেওয়ার কথা, কিন্তু আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা। সবকিছু ঘিরে আসলে আশার প্রতিফলন কতটুকু হবে জুলাই আগস্টের প্রেক্ষিতে? সত্যিকার অর্থে আমি যেটা দেখছি, সরকারের ডক্টর ইউনূস এককভাবে বাংলাদেশকে রক্ষা করার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার ব্যক্তিত্ব এবং তার আম, গুণাবলী দিয়ে। এবং তার সাথে একটা খুব ছোট একটা টিম আছে যারা অর্থনৈতিক দিক থেকে দেশটাকে পুনরুদ্ধারের চেষ্টা করছে। কিন্তু তার বিপরীতে শেখ হাসিনা রেখে যাওয়া যে ব্যাপক একটা বাহিনী, সেটা কিন্তু মানে প্রতিনিয়ত প্রতি সেকেন্ড কাজ করে যাচ্ছে তাকে ব্যর্থ করার জন্য। তার সাথে দেশের বাইরের থেকেও চেষ্টা চলছে। মানে আমার শুধু চিন্তা যে ডক্টর ইউনূস না হয়ে অন্য কেউ হলে দেশ আজকে কোথায় চলে যেত, সেটা একটা বিষয়। আমার দৃঢ় বিশ্বাস। ডক্টর ইউনূস যদি কালকে মারাও যান, সবাই তো মরণশীল, আমরা সবাই মরবো, ওনার কথা যদি অনেকে এরকম প্রশ্ন ওঠে যে তিনি যদি না থাকে তাহলে কি হবে এই মুহূর্তে, এই না, মুহূর্তেও আমার যদি তিনি হয়তো আবার সিদ্দিকের ভাষায় বলতে হবে একটা মেজর জিয়া আসতেও পারে। হুম, আমি হতাশ হই না বিষয়টাতে, আমি হতাশ হচ্ছি না, কিন্তু বিষয় হচ্ছে হুম, যে আমরা সবাই ডক্টর ইউনূসকে সহযোগিতা করছি না। হুম। এমনকি রাজনৈতিক দল যারা প্রকৃত কিন্তু আপনি অর্থে। আপনি এই মানে একটা বিপ্লবী কারো নেতৃত্ব ছাড়া অন্য কোন রাজনৈতিক নেতৃত্বকে আপনি নিতে চাচ্ছেন না এখন, কেন? না, 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 নিতে চাচ্ছি না বলতে আমি যেটা বললাম, হুম, জেনারেল ইকবাল করিম ভুইয়া যেটা স্পষ্টভাবে জাতিকে জানিয়ে দিল যে সরকার গঠন করেছে ডিজিএফআই এবং সেনাবাহিনী প্রধান। হুম, কিন্তু আন্দোলন করলো কারা? ছাত্ররা করলো।
বঙ্গভবনে গেল কে? যে ছাত্র দুইজন গেল তারা এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল না। তার মানে হুম। ওই 5 তারিখে বিকালেই কিন্তু আপনার মানে এই পুরা বিপ্লবটা হাইজ্যাক হয়ে গেছে, এটা আপনাকে বুঝতে হবে। আজকে আমরা কেন সবাই দীর্ঘশ্বাস ছাড়ছি, এবং সত্যিকার অর্থে যে কোনো সরকারের, রাজনৈতিক সরকারের পরিবর্তন হলেও কিন্তু 1 মাসের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য, হুম। মানে কমান্ড লেভেলের সব চেঞ্জ হয়ে যায়, নতুন সেট আপ আসে। কিন্তু আজকে 7-8 মাস চলতেছে, আহ, একজন গত সরকারের আমলের একজন ডিপ্রাইভড কাউকেও কোন রকম রিকনসিডার করা হয়নি। তার মানে কি 16 বছরে আওয়ামী লীগ কোন রকম অবিচার করে নাই সামরিক বাহিনীর সদস্যদের প্রতি? একজনও কি এখনো বিবেচনার যোগ্য হলো না? তার মানে পরিকল্পিত। আবার উল্টো দিকে আমরা কি দেখতেছি, যাদের নামে ওয়ারেন্ট হয়েছে, হুম। আজকে আমি তো মনে করি যে সাইফুল আলমকে অপমান করা হয়েছে, তার বাড়ি থেকে 2 কোটি টাকা পাওয়া গেছে। তো জাতিকে কি বোঝাইতে যাচ্ছে? মানে এই যে সবাই ট্রল করতেছে সেনাপ্রধানকে নিয়ে, এখন সাইফুল আলমের বাসা থেকে 2 কোটি টাকা দিয়ে সবাই ওইদিকে ইয়ে করবে। সাইফুল আলমের বাসা থেকে তো 2000 কোটি টাকা নেওয়ার কথা, বের করার কথা। হোয়ার ইজ দ্যাট মানি? হোয়াট অ্যাবাউট হিজ আদার অ্যাসেটস? এগুলো নিয়ে কথা নাই কেন? মানে প্রতিটা এজেন্সি মনে হচ্ছে যেন তারা একটা অল্টারনেটিভ ন্যারেটিভ রেডি করে রাখছে, যে এইখানে প্রবলেম হলে আমি আবার একটা প্লে দিব, মানুষজনকে ওইদিকে ব্যস্ত রাখবো। 2.5 কোটি টাকা থাকবে ট্রাঙ্কের মধ্যে, সাইফুল আলম যেখানে পলাতক? এটা বিশ্বাসযোগ্য? হুম। মানুষকে এতটা বোকা ভাবার কোনো কারণ নাই। আর আমি বলতেছি না, এটা পাবলিক ওপিনিয়ন থেকে বলতেছি। সত্যিকার অর্থে এই শহীদ দিবসটাও কিন্তু অনেকেই চায় নাই যে শহীদ দিবসটা ঘোষণা করা হোক, কিন্তু শহীদ দিবসটাকে পুরা মানে শহীদ দিবসের ভাব গাম্ভীর্যটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে এই হুমকি ধামকি আর ফুল স্টপ বাট নট দিয়ে। এই জিনিসটা বলতেছি। তার মানে এখন থেকে শহীদ দিবসটা কিভাবে পালিত হবে আল্লাহ জানে। এই শুধু ইয়ে করে কয়দিন পরে আমরা দেখবো স্মৃতিসৌধ বলতেছে ওখানে যে ফুল দিচ্ছে ব্যস্ত। কিন্তু সেনাবাহিনীর শহীদদের স্মরণ করার একটা পদ্ধতি আছে প্রত্যেকটা ব্যাটালিয়নে। যে এই সমস্ত অফিসারদের প্যারেন্ট ইউনিট তাদেরকে পার্মানেন্টলি শহীদের মর্যাদা দিবে। তাদের ওইখানে তাদের যে রিক্রিয়েশন রুম আছে, খেলার মাঠ আছে, অডিটোরিয়াম আছে, বিভিন্ন গ্যারিসনে তাদের নামে এগুলোর নামকরণ হবে। সবাই ঢুকবে আজকে কোথায় কোন হলে প্রোগ্রাম, অমুক জেনারেল শাকিলের শাকিল দরবার দরবার হলে প্রোগ্রাম হবে। তো দ্যাটস হাউ পিপল উইল রিমেম্বার জেনারেল শাকিল, বারি এন্ড অল শহীদ। বিডিআর এর প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের এই শহীদদেরকে স্মরণ করার একটা ব্যবস্থা হবে, কিন্তু সেগুলো নিয়ে কোনো কথা নাই। 25 তারিখ শহীদ দিবস এন্ড এভরিবডি ইজ হ্যাপি। আনফর্চুনেটলি ফ্যামিলিরা হ্যাপি এটা দিয়ে। এটা আমাকে খুবই হতাশ করছে এবং অবাক করছে, এবং আমি রীতিমতন দুশ্চিন্তা যে এদের কিভাবে হুমকি ধামকি দিয়ে এদেরকে চুপ করানো হয়েছে। না শুধু আপনারা শহীদ দিবস যাবেন, আর কোনো কিছু দরকার নাই, এবং ফুল স্টপ দিয়ে দিলাম, আর কোনো বিডিআরদের যাদের বিচার হয়েছে ওইখানে শেষ, আর কোনো বিচার হবে না, কোনো তদন্ত হবে না। তো কমিশন কিভাবে কাজ করবে? সত্যিকার অর্থে এই যে সিদ্দিকের কথাতে আমার একটা কথা মনে পড়লো। ওই সময় 25 তারিখে র্যাব ইন্টেলিজেন্সে ছিল লেফটেন্যান্ট কর্নেল মজিদ। আজকে আমি ফেসবুকে দেখলাম তার, হি নোজ লট অফ থিং। ও ফজলুর কথা বলতেছে, ও তো দিয়েছিল লন্ডনে। হি মাইট হ্যাভ হার্ড অ্যাবাউট বিডিআর ইনসিডেন্ট ফ্রম পিপল, নিউজ পেপারে পড়ছে। বাট মজিদ ওয়াজ লিসনিং টু সিইং অল এভরিথিং, র্যাব ইন্টেলিজেন্সের ইনচার্জ। সে আজ পর্যন্ত একটা কথা বলে নাই। How he became brigadier, and he was for many years he was in Kuwait, and he's maintaining silence. He has to speak out. এই তদন্ত কমিশন কি তাকে ডাকছে? সাগর ভাই আপনি জিজ্ঞেস করলেন না তো, সিদ্দিক খুব আফসোস করলো 1.5 মাসে তারে ডাকে নাই। কমিশন কি আমাকে ডাকার উচিত ছিল? আমার হুম। আমার এখন যেতেও ঘৃণা হবে। ওই কিন্তু রিপোর্ট তারা সময় তো দিয়েছে মনে হয় কিনা? পার হয়ে যায়নি, সময় তো আছে, হয়তো ডাকতেও না পারে না না, এমন। আপনি কমিশনের কাজ করবেন কি আগের কমিশনের রিপোর্ট থেকে? আপনার ফাউন্ডেশন তো রয়েছে একটা, আগে তো একটা কমিশনের রিপোর্ট আছে, যেটা ভালো হোক খারাপ হোক একটা জিনিস পেপার তো আছে। আমি তো হুম। ওইটা নিয়ে কাজ শুরু করব। ওইটার ল্যাপসেস কেন, এটার প্রতি মানুষের অসন্তোষ কেন ছিল, কেন আমি একটা স্পর্ধা দেখালাম নোট অফ ডিসেন্ট দেওয়ার, সে প্রশ্ন তো কেউ আমাকে করেনি আজকে পর্যন্ত অফিসিয়ালি, করবেও না আমি জানি। কারণ আমাকে ডাকলেই তো মুশকিল আছে। আই এম নট এক্সপেক্টিং দ্যাট আই উইল বি কল্ড, বাট আমাকে ডেকে তারা কি নিবে আমার থেকে? তো আমি যা বলবো সেটা তো তাদের কাম্য না, মানে তারা শুনতে চায় না। হুম। মানে সত্যিকার অর্থে যেটা, মানে মেজর সিদ্দিক যেটা বললেন যে 3 জন ক্যাপ্টেন বাইরে থেকে ঢুকবে,
কতজন ক্যাপ্টেন মেজর কর্নেল ভিতরে ছিল বেঁচে লুকায়, লুঙ্গি পরে, জামা পরে? আমার নিয়ম তো যে আমার মাই ব্রাদার্স আর ইন ডেঞ্জার, মাই ফেলো অফিসার্স আর ইন ডেঞ্জার, আমি কেন রিয়াক্ট করবো না? বাইরের লোকের বীরত্ব দেখানোর দরকার নেই তো, ভিতরের লোকও তো দেখায় নাই। আর আমার আরেকটা জিনিস হচ্ছে যে যখন দুইটা সোলজার, একটা কিল্ড ওয়ান সিরিয়াসলি ইনজুর্ড, বিটিআর গেট থেকে ফায়ারের কারণে ওই 46 ব্রিগেড যাওয়ার সাথে সাথে একটা সৈনিককে তারা মারল, দেন আই নিড নো অর্ডার্স, ইনস্ট্যান্টলি আইল ফায়ার ব্যাক। আপনার বাড়িতেও যদি সাগর ভাই যদি আপনার বাসায় কেউ গুলি করে, আপনার বাড়িতে পিস্তল থাকলে উইল ইউ নট ফায়ার ব্যাক ইন সেলফ ডিফেন্স? ডেফিনেটলি। তাহলে এটা কেন আর্মির জন্য তো এটা আরো প্র্যাকটিক্যাল ছিল, এটা হলো না কেন? আমার আদেশের জন্য অপেক্ষা করতে হলো কেন? সবাই নিষেধ করলো কেন? এইখানেই হচ্ছে আপনার মূল বিষয়টা। এভরিবডি ওয়াজ রেজিস্টিং যে না না না, যাবে না যাবে না। পিপল ওয়ার ইনশিওরিং দ্যাট কোনো অ্যাটাক যেন না হয়, আর্মি যেন ভিতরে না ঢুকে। এই জিনিসগুলো বুঝতে হবে। কিন্তু আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই, আপনি যেহেতু আহ, আহ, সব বিষয়ে বলছেন যে আর্মি কেন ফাইট ব্যাক করলো না, এখানে সবচেয়ে বেশি আপনার আফসোস এবং আপনার হতাশার জায়গাটা, কিন্তু ঘটনার পেছনে আসলে কারা ছিল, কেন ঘটিয়েছিল, এ নিয়ে এখনো পর্যন্ত আমরা অজানা। যদিও তদন্ত কমিশন অনেক কিছু স্পষ্ট করবে না আমাদেরকে, কিন্তু শুধুমাত্র কি এটা ডাল ভাত নিয়েছিল? না না না, ডাল ভাত নিয়ে আমি সত্যি কথা, আমি আরেকটা কথা ভুলে যাওয়ার আগে বলি। একটা জেসিও আমরা পেলাম আহ, আহ, গামছা দিয়ে, আপনার ওই লো ডাউনের, টয়লেটের লো ডাউনের সাথে গামছা লাগিয়ে দিয়ে সকল সে আত্মহত্যা করছে। তার পা কমোটের উপরে, মানে প্লেন বসা, নট ফিঙ্গার টিপও না, ফ্ল্যাট ফুটে সে কমোটের উপরে তার পা, ওই যে আমাদের এশিয়ান কমোট। আর হুম। তার বাম হাতটা রয়েছে পানির পাইপের সাথে ধরা। হুম। এই জেসিওর আগের দিনের গল্পটা বলবো, হুম। আমি জানি না জাতি কিভাবে নিবে। এই জেসিওটা এসে কমিশনের সামনে কাঁদছিল, এসে মানে একটা হড়হড় করে কেন্দ্রে দিছে যে স্যার 2 দিন ধরে অপেক্ষা করলাম, আর্মি আসলো, গেটে আসলো, কিন্তু ঢুকলো না। আমরা দোয়া করছি স্যার, আর্মি 2টা 10টা গুলি মারলে তো আমরা পালাইতাম। আমাদের সে যে লোকগুলা বিদ্রোহ করতেছিল, এরা তো আর্মি ফায়ার, ওখান থেকে গুলি শুরু হইলেই তো এরা পালায়, কুল পাইতো না, কিন্তু আর্মি গুলিও করলো না, এরা ভাগলো না। এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, সে কানলো। মানে হি ওয়াজ টোটালি এগেনস্ট দিস থিং। এবং পরদিন সকালে দেখলাম সে আত্মহত্যা করছে। আত্মহত্যা করছে না, তাকে মেরে ফেলা হয়েছে। এরকম অনেক গল্প আছে আপনার এই বিডিআর এটা কোন কোন কমিশনের সামনে এসে পড়ছে? ন্যাশনাল কমিশনের, আমি যে কমিশনের মেম্বার ছিলাম। আচ্ছা। হুম। এখন প্রথম আর্লিয়ার ডেজ এর কথা বলছি, এরপরে তো যারা এই ধরনের সাক্ষ্য দিতে চাইছে, মানে স্বতঃস্ফূর্ত ভাবে, মানে ইনোসেন্টলি বলছে আমি সব জানি, আমি বলবো, তাকে র্যাব ওনার নিয়ে ওনার গেছে। মৃত্যুর, ওনার আত্মহত্যার পেছনের কাহিনী কি পরে বের করতে পেরেছেন? আত্মহত্যা তো না এটা, আত্মহত্যা কি হয়? আপনি আপনি না, কিন্তু আপনি যতই যেহেতু আপনার যেহেতু বলেছিল তখন অ্যাগ্রেসিভ হন আপনার। যে আপনি সুইসাইড করবেন, আপনার পা মাটিতে টাচ হলে কি আপনি তারপরেও ঝুলে থাকবেন যে আমি মরবই? এটা কিন্তু কোনো কোনো সাইকিয়াট্রিক ডক্টর কিন্তু সাইকিয়াট্রিস্ট বলবে না। ওই মোমেন্টে, লাস্ট মোমেন্টে কিন্তু সে বাঁচার চেষ্টা করবে, প্লাস তার হাত রয়েছে পাইপে ধরা। ও, মানে লোকজন যখন তার ওখানে যে ঝুলাইছে, তার চিন্তা করে না যে আমার পাটা ঝুলাই রাখতে হবে। আর সুইসাইডের তো আরো অনেক সিমটম আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন এটা নিয়ে আমরা প্রশ্ন শুরু করলাম, এরপরের থেকে সবাই হার্ট অ্যাটাকে মরা শুরু করলো, তখন আর কেউ সুইসাইড করে না। ও, মানে সুইসাইডের তো অনেক সিমটমস আছে। আপনি হুম। যদি সুইসাইড করেন সত্যিকার অর্থে, যদি মানে কোনো কিছু নিয়ে ঝুলে, তারপর আপনার পুরো ইউরিন, স্টুল সব তো বেরিয়ে যাবে, এগুলো অনেক সিমটম আছে। ঘাট নেকের হবে, এটা ভেঙে যাবে। এই সমস্ত সিমটম যখনই কন্ট্রাডিকশন শুরু হয়ে গেল, সুইসাইড বন্ধ হয়ে হুম। গেল, হার্ট অ্যাটাক শুরু হলো। এগুলো অনেক সেন্সিটিভ বিষয়, যেগুলো মানুষ, আইন বিচার ব্যবস্থা সবকিছুকে থোড়াই কেয়ার করা হয়েছে। হুম। এইগুলো নিয়ে যখন স্পষ্ট প্রমাণ রয়েছে, এবং যখন সেনাবাহিনী বা তদন্তকারী কেউ পিলখানার ভিতরে ঢুকতে পারছে না, রাজনৈতিক নেতৃবৃন্দ একেবারে ঢুকছে বেরোচ্ছে, কোনো খবর নাই। আমি ভিতরে রয়েছি, ভিতরে ওই মুহূর্তে তখন গোলাগুলি চলতেছে, অফিসার মারা চলতেছে। এগুলো নিয়ে প্রশ্ন থাকতে পারে না যে এরা কি করে নির্বিঘ্নে ঢুকছে বেরোচ্ছে, এবং এরা কয়টা পরিবারকে সাথে করে নিয়ে আসছে। সারা খাতুন ওই দিন 25 তারিখ রাত্রে 12টার থেকে প্রায় 2-3 ঘন্টা ভিতরে ছিল। একটা বিল্ডিং এ যে সিলেক্টেড ফ্যামিলির 15 জন মেম্বার, 3টা 4টা ফ্যামিলি, কত পরিবারের ফ্যামিলি সারা রাত ধরে নির্যাতিত হয়েছে, বাড়ি ঘর লুটপাট হয়েছে, মারধর করছে বিভিন্ন রকম ভাবে।
যে গল্পটা সবাই বলে এটা কিন্তু ঠিক না। মানে এই যে বলে যে রেপ করা হয়েছে, দিস আর নট ট্রু। এক দুইটা কেস, মানে নাথিং হ্যাজ বিন প্রুভ। আর এই যে ডাল ভাতের কথা বলে, ডাল ভাতের প্রথম আমার ইয়ে ছিল যে আমি ডাল ভাতের কি করাপশন হয়েছে সেটা আমি বের করবো। হুম আমি প্রথম এক্সাম্পল হিসেবে ইয়ে করে ওদের অ্যাকাউন্টস ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম যে তুমি ডাল ভাতের গল্প বলো, কি হয়েছে। যে স্যার আমরা বড় যেটা মেইন যেটা কনসাইনমেন্ট ছিল, চাল ইয়ে ইয়ে প্রাইসে, আপনার সাবসিডাইজ হুম প্রাইসে চাল বিক্রি করতে হবে। তো সরকার 300 কোটি টাকা দিছে, পরে বিডিআর কে অ্যাডভান্স দিছে যে তোমরা চাল কিনে বিক্রি করবা, কিন্তু গভর্নমেন্টকে রিফান্ড করতে হবে 270 কোটি টাকা। আমি যখন চালের হিসাবটা নেওয়া শুরু করলাম, ওই এসে জমা দিল যে সরকারি ফান্ডে 310 কোটি টাকা জমা দিচ্ছে। মানে ওরা চালের সাথে যে ডাল, তেল, চাল এগুলো সব অন্যান্য আইটেম বিক্রি করতো, ওইটার প্রফিটও জমা করে সরকার। তাহলে এটা করাপশন হয়েছে কেমনে বলবো? বাট করাপশন হয়েছে বলতে বাংলাদেশের কনটেক্সটে এটাকে করাপশন বলা যাবে না। আমি মেজর অমক, কর্নেল অমক, ডাল ভাতের প্রোগ্রামে রয়েছি, আমি এখন চাল কিনতে হবে, ডাল কিনতে হবে বা তেল কিনতে হবে, একটা দোকান দিতে হবে, কারে ডাকবো? আমার কনটেক্সটে, আমাদের কালচারে কি আমি আমার শালারে ডাকবো, আমার ছোট ভাইরে ডাকবো, আমার বন্ধুরে ডাকবো, তুই কন্ট্রাক্ট নে। আর্মি অফিসাররাও এরকম বন্ধু বান্ধব, কোর্সমেট সব জেনারেল শাকিলকে ব্যাপকভাবে এক্সপ্লয়েট করছে। হুম তারা এই ধরনের করাপশন হয়েছে। আমি আমার বন্ধুকে কাজ দিচ্ছি, আমি আমার ভাইকে, শালাকে কাজ দিচ্ছি। করাপশন কিন্তু এই লেভেলে হয়েছে। এটাকে যদি আপনি দুর্নীতি বলেন, অবশ্যই দুর্নীতি হয়েছে, কিন্তু যেটা প্রচার করে মুন্নিশা যেটা বলছে সেটা হচ্ছে অবশ্যই হয় না। যে শত শত কোটি টাকার করাপশন, সৈনিকদেরকে ডিপ্রাইভ করা, সৈনিকরা তাদের যেটা অ্যালাউন্স, এই ডাল ভাতের জন্য যে টাকা পাওয়ার কথা সেটা পাইছে, অফিসাররা যেটা ইনভলভ ছিল তারা সে টাকা পেয়েছে, এবং হুম তাদেরকে টাকা দেওয়া হয়েছে, এবং লাস্ট কনসাইনমেন্টটা, লাস্ট ইনস্টলমেন্টটা দেওয়ার কথা যখন এটা ক্লোজ হয়ে গেছে, বলা হয়েছে যে তোমাদের লাস্টটাও রেডি, ইট ইজ পেড। এই পরিস্থিতিতে তাদেরকে এইভাবে হত্যা করার কোনো কারণ নেই। এই টাকার জন্য এইভাবে ধরে ধরে ব্যানেট মারবে? এটা বুঝতে হবে না, আমাদের বুঝতে হবে না যেটা একটা ব্যানেট মারা পরিস্থিতিতে কখন একটা সৈনিক চলে যাবে। এবং এখনো যদি আমি বলি যে বিডিআর এর সৈনিকের হাতে রক্ত, তার মানে এখনো আমি অফিসার ভার্সেস ওইখানে যারা বিজিবিতে যারা এখন এই মুহূর্তে সৈনিক হুম অফিসার আছে, তারা কি সেফ? তারা যখন ওই সৈনিকটা যখন দেখবে তার কলিগের উপরে দোষ চাপায় তাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে, যে প্রকৃত অর্থে গুলি করে নাই, সে তার দোষ ছিল, সে একটা লাশ কবরে নামায় মাটি চাপা দিচ্ছে, কিন্তু তাকেও হত্যার আসামি করে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন তার কলিগ যে বিডিআর এ চাকরি করতেছে, তার সাথে আমি কি তাকে কি মেসেজ দিচ্ছি? আর ওই যে অফিসারটা তাকে কমান্ড করতেছে, সে তাকে কোন ভিত্তিতে তাকে রেসপেক্ট করবে? আমরা বারবার বলতেছি যে সেনাবাহিনীর নাকি আমরা রিটায়ার্ড অফিসাররা সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করছি, আমরা বিডিআর এর খুনিদেরকে বের করার জন্য আন্দোলন করতেছি। প্রকৃত অর্থে কি তাই? ব্যাপকভাবে অপপ্রচার চলতেছে, সার্ভিং অফিসারদের মধ্যে ব্যাপকভাবে, সৈনিকদের মধ্যে অপপ্রচার চলতেছে। বাট হুম বাস্তব কথা কিন্তু সেটা না। আমরা ওই দ্বন্দ্বটাকে টিকিয়ে রেখে এখান থেকে আবার কিছু নতুন কিছু ফায়দা নেওয়ার বা নতুন কোন ন্যারেটিভ তৈরির চেষ্টা চলতেছে, যেটা কোন অবস্থাতেই ভালো লক্ষণ না বলে আমি মনে করি। এই জিনিসগুলোকে কঠোরভাবে দমন করতে হবে। আর প্রকৃত অর্থে সেনাবাহিনী 5 তারিখে, 3 তারিখের পর থেকে সৈনিকরা গ্রাউন্ডে যারা ছিল, ইয়াং অফিসার্স অ্যান্ড সোলজার্স যারা গ্রাউন্ডে ছিল, দে ওয়ার নট লিসনিং টু দেয়ার সিনিয়র্স। গুলি করার আদেশ তাদের উপরে ছিল, কিন্তু তারা গুলি না করে তারা জনগণের সাথে মিশে গেছিল। এই পরিস্থিতি যখন ফিল করেছে কমান্ড লেভেলে, তখনই কিন্তু ডিসিশনটা চেঞ্জ হয়েছে। হুম সৈনিকরা যদি সিনিয়রদের কথা শুনতো, তাহলে আমরা যে আজকে মানে বিরাট একটা সাফল্যের গীত গাচ্ছি, এটা মনে হয় সম্ভব হতো না। মিথ্যা একটা আশ্বাস জনগণকে দিচ্ছি। যদি আমি তৃতীয় চোখ দিয়ে বা আমরা দ্বিতীয়বার থেমে চিন্তা করি যে কি ঘটনাটা ঘটছে, প্রতিদিন কত রাউন্ড সৈনিকরা ফায়ার করলো, সেনাবাহিনী ফায়ার করলো, এটার রিপোর্ট নেওয়া হতো। এরা হুম কোথায় ফায়ার, এগুলো বুঝতে হবে। আমি বলছি না যে শুধু আর্মি ফায়ার করছে, পুলিশ, র্যাব, বিজিবি, ভয়ঙ্কর রকম ব্যাপার। এই যে স্নাইপার রাইফেল র্যাবের হাতে, পুলিশের হাতে, এই জিনিসগুলোতে এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই সরকারের থেকে, যে পুলিশের কাছে কি ধরনের অস্ত্র থাকবে, র্যাবের কাছে কি থাকবে, আর্মির কাছে কি থাকবে। আর্মির সমস্ত ওয়েপন র্যাব পুলিশকে দেওয়া হয়েছে। তারপরে এখন এই যে হিউম্যান রাইটস রিপোর্টের মধ্যে আসছে 60% হচ্ছে মিলিটারি বুলেটস। মিলিটারি বুলেটস তো শুধু আর্মি ফায়ার করে নাই, হুম র্যাবও ফায়ার করছে, পুলিশও ফায়ার করছে, ইভেন থানার মধ্যে লাইট মেশিন গান ইস্যু হয়েছে। ক্যান ইউ বিলিভ ইট?
ঢাকা শহরের থানার মধ্যে থানার ওয়েপন দেওয়া হয়েছে লাইট মেশিন গান। দ্যাট মিনস মানে সত্যিকার অর্থে আমরা যারা আহ, হুম। আহ, যথেষ্ট বুঝদার ছিল 71, 72, 73, 74, 75 রক্ষী বাহিনী কিভাবে গড়ে উঠছিল, পুলিশকে অ্যাকচুয়ালি একটা রক্ষী বাহিনী এবং র্যাব র্যাব এবং পুলিশকে মিলে একটা রক্ষী বাহিনী গঠন করা হচ্ছিল এবং তাকে সেনাবাহিনীর থেকেও তো শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে। দে হ্যাভ হেলিকপ্টার্স, দে হ্যাভ স্নাইপার রাইফেলস, দে হ্যাভ যে এপিসি সর্ট অফ থিং, আর্মার্ড ভেহিকল ছিল। তারা দে আর গোয়িং অ্যাট পার উইথ দ্য আর্মি, দে আর মোর পাওয়ারফুল। তারা ক্যান্টনমেন্টের মধ্যে একবার ফ্রিলি পুলিশ ঢুকে, একবার ইভেন পুলিশ কনস্টেবল ঢুকে মোটরসাইকেল চালায় গেট গেট করে চলে যায়, নোবডি স্টপ। আগে তাদের ফ্রি মুভমেন্ট ছিল না। পুলিশ ওয়াজ মোর পাওয়ারফুল দ্যান মিলিটারি বিফোর 5 আগস্ট। এটা বুঝতে হবে। এই জিনিসটাকে তারা তৈরি করছিল। আর্মি বুঝে নেই যে তাদের ক্ষমতা কিভাবে পুলিশ নিয়ে নিচ্ছে, র্যাব নিয়ে নিচ্ছে। এই জিনিসগুলো ডিভাইড করার জন্য এখন যে অবস্থা হয়েছে, যাদের নামে ওয়ারেন্ট বের হয়েছে, যাদেরকে শাস্তির আওতায়, যাদের নামে স্পষ্ট অভিযোগ আছে, এই সাইফুল আবেদিন পলাতক, যারা পলাতক আছে তার বাড়ি থেকে আমি ট্রাঙ্ক বার করছি। যারা পলাতক নাই তাদের বাড়িতে র্যাব এখন দুর্নীতি দমন যায় নাই কেন? হুম। পুলিশকে যেতে দেওয়া হচ্ছে না কেন? ওয়ারেন্ট যাদের নামে বের হয়েছে তাদেরকে হ্যান্ড ওভার করা হচ্ছে না কেন? আমরা হুম। নিরীহ অফিসারদেরকে দেখলাম, কর্নেল হাসিনকে নিয়ে সার্ভিং অফিসারকে ধরে নিয়ে চমটুপি পরায়, হ্যান্ডকাপ পরায় আর্মি ইন্টারোগেশন সেলে ফেলে রাখলো 45 ডেজ। এখন যাদের এগেনস্টে হত্যা মামলা মামলা রয়েছে এবং ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তাদেরকে আমরা, তাদের জন্য আমরা সাবজেল খুঁজতেছি। আমরা তাদেরকে ভিআইপি রুমে রাখবো, ওখান থেকে যে ইয়ে দিবে, তারা সাক্ষী দিবে, তারপরে যেদিন তাদের ফাঁসি আদেশ হবে ওইখানে যে সরাসরি যে গ্যালোতে যে ঝুলে যাবে। এটা হয়? একই দেশে এক একজনের জন্য এক এক রকম নিয়ম কেন হবে? এই জিনিসগুলো আমাদেরকে আপনার কাছে স্পষ্টভাবে আরেকটা বিষয় খুবই বলতে হবে। গুরুত্বপূর্ণ এখানে, মানে একজন সেনা অফিসারের যিনি মৃত্যুবরণ করেছেন তার তার স্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন যে সেই সময় যারা তাদেরকে ধরতে গিয়েছিল, তাদেরকে অত্যাচার করেছিল, তো অনেকেই নিজেদের মধ্যে হিন্দি কথা বলছিল। এটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। এবং ভারতের এখানে সম্পৃক্ততাকে কিভাবে দেখেন, সরাসরি যদি আপনি জিজ্ঞাসা করেন। কতগুলো, একটা আছে সিমটোমেটিক, আর একটা হচ্ছে যে মানে ফ্যাক্টস, ফিগার্স। সিমটোমেটিক্স বলতে আমি বুঝাচ্ছি এই বিডিআর হত্যার কারণে বেনিফিশিয়ারি কারা। বিডিআর হত্যার মাধ্যমে আমরা বাংলাদেশের শুধু সীমান্ত রক্ষা বাহিনী না, সশস্ত্র বাহিনীকেও নিষ্ক্রিয় করছি। এই সশস্ত্র বাহিনী নিষ্ক্রিয় হলে এবং বিডিআর যদি, বর্ডার ফোর্স যদি নিষ্ক্রিয় হয়, তাহলে লাভবান হয় আপনার আওয়ামী লীগ এবং ভারত। এটা তো এক হুম। বাক্যে যে কোনো, এটার জন্য তো ওই সিদ্দিকের ভাষায় রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। সাধারণ জনগণও বুঝে যে এইটা থেকে লাভবান হয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। 21শে ফেব্রুয়ারি 2009 সালে বর্ডার খুলে দেওয়া হলো, কোনো পাসপোর্ট ভিসা লাগবে না, দুই দেশের লোকজন আসলো, কোলাকুলি করলো, মিষ্টি খাওয়া খাই করলো, ওখান থেকে 10,000 মিষ্টি ঢাকায় আসলো। কিন্তু এখন প্রতি বছর তার আসে না। এরপর আর আসলো না কেন? তখন কারা আসছিল, তারা কে ফেরত গেছে কিভাবে, এটা নিয়ে কোনো তদন্ত হয় নাই। এটা নিয়ে এইগুলো জিনিসগুলো আমাদের হিসাবে নিতে হবে। এই যে একজন শহীদ পরিবারের একজন বারবার বলে যাচ্ছে যে আমার স্বামীকে আমি খুঁজে পাইনি, আমার আমার বাসায় যে আসছে তারা হিন্দিতে কথা বলছে, তার সাথে মেজর মোকাররম ছিল, তাকে তো এখনো কাস্টডিতে নেওয়া হয় নাই। তাকে তো বলতে হবে যে তার সাথে কে কে ছিল। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মেজর এই মোকাররম ছিল কার সাথে? তানভীরে তো ওখানে টেম্পোরারি ছিল। না না, মেজর মোকাররম কার সাথে ছিল বলেন? মেজর মোকাররম সহ ক্যাপ্টেন তানভীরের বাসায় রুমে ঢুকছিল। যে কথাটা বলেন তানভীর, মিসেস তানভীর, যে আমার রুমে যারা ঢুকছে ওটা ছিল গেস্ট রুম, হুম। টেম্পোরারি কোয়ার্টার। হুম। টেম্পোরারি কোয়ার্টারে তার রুমে যারা ঢুকছিল 8-10 জন বা 10-15 জন যারা ঢুকছে, তার মধ্যে মেজর মোকাররম ছিলেন এবং তাকে সবাই স্যার বলে ডাকতেছিল। যারা মিসেস তানভীরকে লাথি মারছে, ঘুষি মারছে, ধাক্কা দিয়ে ফেলে দিছে, তার বাচ্চার কাপড় খুলে দেখছে ছেলে না মেয়ে, তারা তাকে স্যার বলে ডাকতেছে। এবং ওইখানে হিন্দিতে কনভারসেশন হচ্ছে, ওই তার কথাই ওটা ছেলে না মেয়ে জিজ্ঞেস করছে হিন্দিতে। কতগুলো কথা আছে যেগুলা তো এগুলা অন্য কোনো ভাষা হলে তারা নিজেরা কি আলাপ করছে জানে না, বাট শি ক্যাটেগরিক্যালি সেড দ্যাট আমার বাচ্চা ছেলে না মেয়ে সেটা জানার জন্য সে হিন্দিতে জিজ্ঞেস করছে। দ্যাটস হাউ আমি জানতে পারছি যারা হিন্দিতে বলতেছে।
এটা নিয়ে এত হইচই মেজর করার কিছু মোকাররম নেই। এখানে একটু ইন্টারেস্টিং জাস্ট জানার জন্য, মেজর মোকাররম ওখানে যাবে কেন? কারণ মেজর মোকাররম তো আর্মির লোক ছিল। না না, সে তার পাশের রুমে ছিল। মেজর মোকাররমের কল রেকর্ড আছে, ওই দিন সকাল থেকে সে তার ডিউটি ছিল। ইন্টারেস্টিং ব্যাপার, মানে আপনাকে তো তাহলে হোল নাইট রাখতে হবে আমার, হুম হুম। অ্যারাবিয়ান নাইটস হয়ে যাবে, আরব উপন্যাস হয়ে যাবে। সেটাই। হ্যাঁ। মেজর মোকাররম ওই কোয়ার্টারে তিনটা না চারটা রুম ছিল, তো সে ওখানে যাবে বলে সবগুলা কোয়ার্টারকে খালি করা হয়েছে। ওই তানভীর যে কোনো কারণে হোক খালি অন্য কোথাও যেতে পারে নাই, বিধায় জোর করে রয়ে গেছে। মানে ওই বিল্ডিংটা খালি রাখার কথা, মোকাররম ওখানে যাবে, প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে, মোকাররম সকাল থেকে ডিজিএফআই এর অফিসাররা তার সাথে কথা বলছিল, মিনিমাম 4টা অফিসার তার সাথে কথা কমিউনিকেট করছে। 9:30 তার ডিউটি ছিল কোয়ার্টার গার্ডে আগের দিন রাত্রে। মানে কতগুলো বিষয় আপনাকে, আপনার আলোচনা অনেক বড় হয়ে যাচ্ছে। 23 তারিখে আপনার বিডিআর এর থেকে 3টা সাবমেশিন গান হারিয়ে যায়। 24 তারিখে প্রধানমন্ত্রী তো যাওয়ারই কথা না, সে প্রতিষ্ঠান যেখানে প্রধানমন্ত্রী, সরকার প্রধান, সব মিনিস্টার, ফরেন ডিগনিটারিজ যাবে, সেখানে আগের দিন 3টা অস্ত্র হারিয়ে গেল। পরদিন যাবে সমস্ত সিকিউরিটি এজেন্সির যারা, র্যাব, এনএসআই, ডিজিএফআই সমস্ত রিপোর্ট এই প্রাইম মিনিস্টার ভিজিট বা গভর্নমেন্ট, হেড অফ দি গভর্নমেন্ট বা ভিআইপি ভিজিটের আগে তারা একটা সিকিউরিটি সার্ভে করে। আমি বিডিআর এ যাবো বা ধরেন কোন একটা ইউনিটে যাবে, তো ওখানে যে তারা আগে ওইটা সার্ভে করে যে এই ইউনিটটা সেফ কিনা প্রধানমন্ত্রীর জন্য বা ফরেন ডিগনিটারির জন্য। সবাই একটা রিপোর্ট দেয়, সবাই কিন্তু সেফ রিপোর্ট দিছে 23 তারিখে 3টা অস্ত্র হারানোর পরে। এটা নিয়ে তো ইয়ে করা উচিত না, তদন্ত করা উচিত না, এজেন্সি গুলাকে প্রশ্ন করা উচিত না? এনএসআই, ডিজিএফআই, এসবি, তোমরা কি করে রিপোর্ট দিলা? এসএসএফ কেন তুমি প্রাইম মিনিস্টারকে নিয়ে গেলা? তার মানে ইট ইজ পার্ট অফ দি গেম। এই 3টা অস্ত্র ব্যবহার হবে, এটা এই 3টা অস্ত্র না নিলে আমরা অপারেশন চালাতে পারবো না। এই জিনিসগুলো লক্ষণীয় বিষয়। এই কাজগুলো হয়েছে এবং এরপরে আপনার এই ঘটনাটা ঘটছে। এবং মোকাররমের আগের দিন রাত্রে এই অস্ত্র হারানোর পরে একমাত্র সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 2টা কোয়ার্টার গার্ড যেখানে অস্ত্র থাকে এবং অ্যামুনেশন যেখানে থাকে, একটা অফিসার 24 ঘন্টা ডিউটি করছে। 12 ঘন্টা একজন থাকবে, আবার রিপ্লেস হবে আরেকজন 12 ঘন্টা থাকবে। এই মোকাররমের ডিউটি ছিল রাত্রেবেলা। সে 6টার সময় তার ডিউটি শেষ, সে 7:30টার সময় তার রুমে আসছে। এই 6টার সময় ডিউটি সে হ্যান্ড ওভার করছে, বাট 7:30 পর্যন্ত কি করছে? হি ওয়াজ কোঅর্ডিনেটিং উইথ দি বিডিআর সোলজার্স। এই বিষয়গুলো কমিশনের নোটিশে আসছিল। তাহলে এই মোকাররমকে হিসাবে নেওয়া উচিত না? এগুলো কোনো কিছু, এই পার্টটা ইভেন সুপ্রিম কোর্ট, মানে যারা বিচার করলো, যারা সিদ্ধান্ত দিল যে বিডিআর এর হত্যার বিচার সিভিল কোর্টে হবে আর বিদ্রোহের বিচার বিডিআর কোর্টে হবে, তারা কোন একটা মিলিটারি অফিসারের বিচার কিভাবে হবে এটার ব্যাপারে সিদ্ধান্ত দিল না কেন? এটার মধ্যে তো অনেকের ফেলিয়ার ছিল। 44 রাইফেল ব্যাটালিয়ন ব্যাপকভাবে বিদ্রোহের সাথে জড়িত, প্রমাণিত। 44 রাইফেল ব্যাটালিয়নের দায়িত্ব ছিল বিডিআর হল, দরবার হলের প্রোটেকশন, নিরাপত্তা দেওয়ার জন্য। তারা নিরাপত্তায় ব্যর্থ হলো, এই কারণেই তো শামস এবং তার অফিসারদের বিচার হওয়ার কথা। বিচার তো দূরের কথা, প্রত্যেককে প্রমোট করা হলো, তারা রিওয়ার্ডেড হলো। এই কমিশনে যারা চুপচাপ করে যারা গুদামিলের রিপোর্ট দিল, তারা সবাই রিওয়ার্ডেড হলো পরবর্তী। যে বিডিআর সৈনিক ইনোসেন্টলি বলছে আমি সাক্ষী দিব, আমি বলবো কি হয়েছে, পরদিন তাকে র্যাব নিয়ে গেছে। এই যে যারা ওই যে তাপস হত্যা মামলায় যারা শাস্তি পেল, হুম। মোস্ট অফ দেম আর ভাইটাল উইটনেসেস টু সাচ ইনসিডেন্টস। এরা ইন্টারোগেশনে ছিল, এই টাস্ক ফোর্স টিএফআই তে ছিল, বিভিন্ন টিমে এরা তথ্য বের করতেছিল। যেই এরকম ভাইটাল উইটনেস একটা নিয়ে আসে, রিপোর্ট হওয়ার সাথে সাথে র্যাব তাকে নিয়ে যায়, 2 দিন পরে তার ডেড বডি ফেরত আসে। এই ঘটনাগুলো তদন্ত হওয়া উচিত না? এরা মারা গেল কি করে, কেন মারা গেল? সত্যিকার অর্থে কমিশন কি করছে আমি জানি না, কি আশা করছে, কি মানে ভালো কিছু আশা করার কোনো সুযোগ নেই, যেহেতু মজিদ এখনো হিসাবে আসে। ব্রিগেডিয়ার মজিদকে আসতে হবে, কথা বলতে হবে, ইন পাবলিক বলতে হবে আচ্ছা। তার কাছে কি তথ্য আছে। কিন্তু কমিশনের কাজ তো এখনো শেষ হয়নি। তাদের
সময় তারা হয়তো যতটুকু জেনেছি, আমিও কথা বলেছিলাম কমিশনার প্রধান। কিন্তু কমিশন যে বললো শেখ হাসিনা এবং জেনারেল মঈনের স্টেটমেন্ট নেওয়ার জন্য আমেরিকা যাবে, ইন্ডিয়া যাবে, অথবা তাদেরকে নিয়ে আসবে, এই ধরনের কথাবার্তাই তো আমাদেরকে হতাশ করছে। না, যদি প্রয়োজনে মানে যদি তাদের সম্পৃক্ততা খুঁজে পায় কোনো না কোনো ভাবে বা তাহলে ইঙ্গিত কি আপনি পায় কি বাস্তব তাদের অর্থে কি স্টেট। পাবেন? এটা কি বাস্তবিক কথা হয়েছে? আপনি ভারতে যে শেখ হাসিনার স্টেটমেন্ট আনতে পারবেন? শেখ হাসিনা তো আসবে না। আমার এক্সপেকটেশনের একটা লিমিট থাকতে হবে। হাইট অফ এক্সপেকটেশন বলে একটা কথা আছে। হুম। আচ্ছা। আমি এমন কথা আমি মিডিয়া পাবলিকলি কেন বলবো যেটা আমাকে আরো হালকা করবে? হুম, ঠিক আছে, যদি এমন তাদের কাছে কোনো সুযোগ আছে কিনা জানি না, তবে আমরা অবশ্যই আশা করি, কারণ মেজর জেনারেল ফজলুর রহমান সম্পর্কে সবার তো একটু ভালো ধারণা আছে, এবং তিনি তো এর আগে একমাত্র ভারতের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত তিনি করেছেন, প্রমাণ করেছেন যে তিনি আসলে কোনোভাবে বায়াসড নন ওই দিকটাতে। যেটা সবচেয়ে বড় ইঙ্গিত হলো ভারতের দিকে ঘটনার পেছনের নায়ক হিসেবে, বিডিআর হত্যার পেছনের পরিকল্পক হিসেবে। তো সেখানে যেহেতু উনি তাদের বিপরীতে আছেন, হয়তো একটা ভালো কিছু আসতে পারে, যে কারণে হয়তো উনি তদন্ত সাপেক্ষে কাউকে জিজ্ঞাসাবাদ করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আরো অপেক্ষা করি, অবশ্যই তাকেও আমরা জিজ্ঞাসা করব যে তিনি এই কথা কেন বললেন, এর পেছনে কতটুকু ওনার কি ইচ্ছা আছে বা কি উদ্দেশ্য আছে। ঠাকুর ভাই, একটা জিনিস খেয়াল রাখতে হবে। ওই আমরা যেটা রৌমারির যে কাহিনীটা বলি, এটাতে সেক্টর কমান্ডার ছিল কিন্তু জেনারেল শাকিল, তখন কর্নেল শাকিল। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ডিজি প্রধান ছিলেন মেজর জেনারেল না না, ফজলুর রহমান। ডিজি আপনার ব্যাটেলটা হয়েছে তো বিডিআর ওই প্রধান ছিলেন। বিওপি তে। হুম, বিওপির পরে আপনার কোম্পানি আছে, কোম্পানির পরে ব্যাটালিয়ন আছে, ব্যাটালিয়নের পরে সেক্টর, সেক্টর হুম, থেকে এটা বিডিআর হেডকোয়ার্টারে আসে। তো হুম, ব্যাটেলটা যখন ফাইট হয়েছে কোন লেভেলে সেটা আপনাকে বুঝতে হবে। আমরা যে সৈনিকটা মারা গেছে তাকে কিন্তু আজ পর্যন্ত পুরস্কৃত করি নাই। এ দেশের জন্য জীবন দিয়ে আমরা যেটা নিয়ে এত প্রাউড ফিল করি। এটার কারণে তো আবার মেজর জেনারেল ফজলুর রহমানের চাকরিও চলে যায়। হুম। না না, চাকরি কে নিছে? আওয়ামী লীগ নাই, নাই তো। হ্যাঁ, আওয়ামী লীগ নেয়নি, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সেটা এখন আরেকটা কে কোন আরেকটা দিক আরেকটা থেকে কি বিতর্ক। চাপ দিছে এটা বিএনপির বুঝতে হবে আমলে আপনার। গেছে, কিন্তু এ নিয়েও বিতর্ক আছে, এ নিয়েও অনেক কারণ। না না, এটা নিয়ে বলতেছি তো, একজনের চাকরি গেছে আর একজন জীবন দিতে হয়েছে নির্মম ভাবে রাইট। সপরিবার। এটা মানে বুঝতে হবে। সবাই এখানে ত্যাগ দিয়েছে, নিঃসন্দেহে এখানে কারো সেখানে বললাম যে তাদের ত্যাগ আছে। সুতরাং এখানে কোনো ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আমরা যেটা না আছে না, না যে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর কথা না, আমার কথা যে কে এর অ্যাকচুয়ালি থ্রেট। আমি আপনাকে ক্রেডিট না দিতে পারি, কিন্তু যে হুম, মারছে সেই ঠিকই জানে যে কাকে মারতে হবে। হুম, যে শাকিল রে ঠিকই ধরছে, নির্মম ভাবে মারছে, ওই প্রতিশোধটা নিছে, ওই রৌমারির প্রতিশোধ তার উপর নেওয়া হয়েছে। রাইট, বুঝতে পেরেছি। এই নির্মম জি, ভাবে নাহলে এখানে তার তার মানে এটা সপরিবারে এটা কেন এটা মারবে? একটা ওইটার সাথেও সম্পৃক্ততা আছে, লিঙ্ক জি। আছে। বাট জি, জি, একটা জিনিস যে আমরা কিন্তু রৌমারির শহীদদেরকে আমরা প্রপারলি রিওয়ার্ড করি নাই, রাইট, কোথাও রাইট, তাদের নাম নেওয়া হয় না। রাইট, রাইট। এখানে এটা একটা বড় একটা পয়েন্ট ধরেছেন আপনি। মেজর শাকিল তৎকালীন সময় মেজর শাকিল এরপর তো মেজর জেনারেল হলেন, তিনি বিডিআর প্রধান হলেন। উনি সেক্টর আহ, কমান্ডার ছিলেন, কর্নেল। তো ওই পদুয়ার যুদ্ধে বা জি। ইয়েতে। জি। এরপর তো তিনি বিডিআর ইয়েতে আপনার ওই হলের পরবর্তীতে মধ্যে উনি তিনি তো ডিজি হয়েছে। হ্যাঁ, রাইট। এরপর তিনি সেখানে হত্যাকাণ্ডের শিকার হলেন, সুতরাং এটার সাথে ওইটা মিলানোর মিলানোর যথেষ্ট সুযোগ রয়েছে। মেজর সাইদ সিদ্দিক, প্লিজ। জি, ধন্যবাদ। বিডিআর এর বিষয়টা আমাদের জাতির জন্য সবচেয়ে কষ্টের। এটি আমাদের 18 কোটি মানুষের জন্য এটি দুঃখজনক, একটি বেদনাদায়ক, এটি কারবালার মতো। সুতরাং এখানে কোনো ধরনের স্কোপ নাই যে কমিশন এখানে কোনো ধরনের আমার সাথে কথা বলার সময় বলছিল যে আমাদের 90 ডেজ। আমি রিকোয়েস্ট করেছিলাম প্রয়োজনে আরো 90 ডেজ নেবেন আপনারা, প্রয়োজনে আরো 90 ডেজ নেবেন, কিন্তু প্রতিটা স্টোনকে উল্টিয়ে দেখতে হবে যে কারা এর জন্য দায়ী। এখানে পলিটিক্যাল দায়িত্ব, এখানে কমান্ড দায়িত্ব, এখানে সেনাবাহিনীর দায়িত্ব, এখানে যারা বিডিআর এ ছিল, তৎকালীন বিডিআর কমান্ডার যারা ছিল তাদের দায়িত্ব। সবার দায়িত্বে কে বা কারা দোষী সেটা প্রমাণ করতে হবে, এক। দুই হলো যে ইন্টারন্যাশনালি যদি কেউ সম্পৃক্ত থাকে, এটি ভারত হতে পারে, এটি অন্য দেশ হতে পারে, এটি গোয়েন্দা সংস্থার পার্সপেক্টিভ হতে পারে, যাই থাকুক সেটিকে স্পষ্টীকরণ করতে হবে। কারণ এই ঘটনা
আমাদের মুক্তিযুদ্ধের পরে আমাদের জাতীয় ইতিহাসে আমাদের জন্য সবচেয়ে বড় ফেইলিউর। এটি আমাদের জন্য কলঙ্ক। এইখানে যাদের কাছে যে সেনাবাহিনীকে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলা হয়, তাদের ফেলিউরটাকে জাতির ফেলিউর হিসেবে নিতে হবে। সুতরাং জাতির 18 কোটি মানুষ আশা করে এই এএলএম ফজলুর রহমান কিংবা জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে, জেনারেল জাহাঙ্গীর আবার ওই স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, উনি 11 লং কোর্সের রিটায়ার্ড জেনারেল জাহাঙ্গীর, জেনারেল জাহাঙ্গীর, ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর এবং এএলএম ফজলুর রহমান যিনি প্রধান, তাদের দায়িত্ব হলো যে এটিকে প্রমাণ করা কে বা কারা কোন লেভেলে, পলিটিক্যাল লেভেলে, স্ট্র্যাটেজিক লেভেলে, কমান্ড লেভেলে কে বা কারা দায়িত্বে ছিল বা কাদের কাদের ব্যর্থতার জন্য এটি হয়েছে। এবং এটিও এখান থেকে আরেকটি রিকমেন্ডেশন আসা উচিত, বাংলাদেশ সেনাবাহিনীকে আরো স্টেপ আপ করাতে হবে, আরো অপারেশনাল জেস্টারে পাঠাতে হবে। কারণ এমন ঘটনা যে আরেকবার ঘটবে না। আরেকটি ঘটনায় 57 জনের জায়গায় যদি 157 জন হয়, তাহলে এটি হবে আমাদের জন্য আরো এবং চরম হতেই ব্যর্থতা। পারে, কারণ হলো এখন যদি এই বীরের হত্যার বিচারটা না হয় শক্তভাবে জি এই সরকারের আমলে বা এখন বর্তমান যে সময় একটা পরিবর্তন সময় আসছে, তাহলে জি আরো হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে, জি আরো অনেক বেড়ে এবং যাবে। ডক্টর ইউনূস তার ক্ষমতা নেওয়ার পরপরই তিনি একটি উত্তর দিয়েছিলেন ভারতকে। ভারত বলেছিল দেশটা কি ডিস্টেবিলাইজ হয়ে যাবে? এনডিটিভি প্রশ্ন করে তিনি বলেছেন বাংলাদেশ যদি ডিস্টেবিলাইজ হয় তাহলে ভারত, সেভেন সিস্টার, বার্মা, মিয়ানমার ও সব ডিস্টেবিলাইজ হবে। সুতরাং আমাদের সেনাবাহিনীকে ডিস্টেবিলাইজ করার জন্য বা আমাদের সশস্ত্র বাহিনীকে ডিস্টেবিলাইজ করার জন্য যে অপচেষ্টা হয়েছিল, এইখানে অনেকগুলো ইন্ডিকেশন, এখানে সামরিক ইন্ডিকেশন, পলিটিক্যাল ইন্ডিকেশন, ন্যাশনাল ইন্ডিকেশন, ইন্টারন্যাশনাল ইন্ডিকেশন প্রমাণ করে ভারত এখানে জড়িত ছিল এবং শেখ হাসিনা, আওয়ামী লীগ জড়িত ছিল, তাপস, নানক, এই সেলিম, বেলাল এরা জড়িত ছিল। সুতরাং এটিকে শুধু শুধু এই সামরিক কিংবা সামথিং লাইক আর্মি বিডিআর এর ভিতরে রাখা ইফ এন্ড ফুড স্টপ বাট এন্ড নট এইসব নিয়ে এসে কমিশনকে ইনফ্লুয়েন্স করা ঠিক হবে না। আমার আহ্বান রইল, আমার রিকোয়েস্ট রইল, আমার হৃদয় থেকে আহ্বান রইল এই 5,000 রিটায়ার্ড অফিসারের পক্ষ থেকে এবং সার্ভিং 15,000 অফিসারের পক্ষ থেকে এবং 2 লক্ষ সেনাবাহিনীর পক্ষ থেকে, সকল বাহিনীর পক্ষ থেকে, 18 কোটি মানুষের পক্ষ থেকে আমার রিকোয়েস্ট হলো এই কমিশনকে ইনফ্লুয়েন্স না করতে। কমিশনের প্রতি আমার রিকোয়েস্ট হলো আপনারা ছবি টবি সেলফি টিলফি থেকে বের হয়ে যান, এইসব করা থেকে বঞ্চিত, দূরে থাকুন। ছেলেরা পার্টি করছে, তাদেরকে অভিনন্দন জানাই। এই ছেলে মেয়েরা রক্ত দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল গেম। পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল গেম। প্রাসাদ কিংবা সরকার গুরুত্বপূর্ণ, কিন্তু ভোটের রাজ্যে জনগণের অধিকার এবং জনগণের গুরুত্ব আরো বেশি গুরুত্বপূর্ণ। এটি সবাইকে বুঝতে হবে। আর নির্বাচনের বিষয়টি, নির্বাচন যারা সংস্কারের জন্য এই ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার, তাকে কয় বছর দিবেন? আমি দিলাম 5 বছর, দিলাম 7 বছর, 12 বছর। এটা কি সিঙ্গাপুর বানাবেন? পার্লামেন্ট ছাড়া, ফাউন্ডেশন ছাড়া 7 তলা বিল্ডিং বানাবেন? হবে না। সুতরাং নির্বাচনটাকে যৌক্তিক সময়ে আপনারা করুন, কারণ আমরা যৌক্তিক সময় 91 বলতে কতটুকু জনাব সাইদ সিদ্দিক? আমি আপনি ভালো করে জানেন যে আমরা বিগত অনেক বছর তো নির্বাচিত সরকার ছিল, একটা রাজনৈতিক সরকার ছিল। রাজনৈতিক সরকার দীর্ঘদিন থাকার ফলে মানুষ দেখেছে যে গণতন্ত্রকে কিভাবে নস্যাৎ করা হয়েছে। এখন মানুষ চায় একটা গণতান্ত্রিক পরিবেশ, যে জি গণতান্ত্রিক পরিবেশে মানুষ যেন ভোট দিতে পারে, তাদের নিজেদের পছন্দের মানুষকে তারা যাতে পার্লামেন্টে পাঠাতে পারে। সেই পরিবেশটা আনতে হলে যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কার বিশেষ করে যেটা জনাব ব্রিগেডিয়ার হাসান নাসির বললেন, যে যে সেটা আপনি বলেছেন যে সেটা আমার খেয়াল নেই বর্তমানে রয়েছে। তো এই একই সেট আপ যদি বর্তমানে দ্রুত নির্বাচনটা দেয়, তাহলে পরিবর্তনটা কোথায় আসবে আপনি একটু বলবেন দয়া করে। আমি আপনাকে একটু ইতিহাসে নিতে চাই। 91, 96, 2001 নির্বাচনে আমি গ্রাউন্ডে ছিলাম। হুম। 91 ক্যাপ্টেন বগুড়ায়, 96 আমি ছিলাম ময়মনসিংহ এলাকায় এবং 2001 আমি ছিলাম ঢাকায়। আমাদের 91 নির্বাচনের জন্য কোনো গাইডলাইন ছিল না, কোনো স্ট্র্যাটেজিক পলিসি ছিল না। আমরা এই কোনো পলিসি ছাড়াই শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা নির্বাচন করেছিলাম। সেনাবাহিনী সেই দায়িত্ব সুচারুরূপে পালন করেছে, সশস্ত্র বাহিনী। আমি বারবার সেনাবাহিনী বলছি বিকজ সেনাবাহিনী মুখ্য ভূমিকা পালন করে। এই সেনাবাহিনী এই জাতির জন্য একটি আইডি তৈরি করেছিল, এই জাতির জন্য 111-এর পরে একটি ন্যাশনাল আইডি তৈরি করেছিল।
আজকে এই সেনাবাহিনী ইনফ্যাক্ট ইনফ্যাক্ট জুলাই বিপ্লবে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটিকে অ্যাভয়েড করা যাবে না, এটিকে হেলাফেলা করা যাবে না। ছাত্র জনতা সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ৭৫ যেমন আপনার এই নভেম্বরে ৭ই নভেম্বরে ছাত্র জনতা এবং সেনাবাহিনী ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক একইভাবে ছাত্র জনতা এবং সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে এই আমাদের নতুন স্বাধীনতা নিয়ে আসলো ৩৬শে জুলাইতে। ৩৬শে জুলাই পৃথিবীতে একটাই হয়েছে, সেটি বাংলাদেশে হয়েছে। ঠিক ৬ মাস পরে মুজিবের বাড়ি ভেঙে দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এখানে একটি প্রশ্ন, আমার পলিটিক্যাল প্রশ্ন সারা জাতির কাছে, সাধারণ মানুষের কাছে। শেখ হাসিনা অনেক কিছু করেছে, অনেক ধ্বংস করেছে, কিন্তু জাতিকে স্মার্ট বানিয়ে দিয়ে গেছে। কারণ সে কই মাছ ভাসতে 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 এই জাতির রিক্সাওয়ালা থেকে মন্ত্রী পর্যন্ত কারো ধৈর্য নাই। এই ধৈর্যহীন অস্থির জাতি কিন্তু জানে কিভাবে ইউনাইটেড হতে হয়। আপনি মন্ত্রী হয়েছেন, ওয়েলকাম। আপনি মন্ত্রিত্ব ছাড়লেন, ধন্যবাদ। আবার আপনি পার্টি প্রধান হইলেন, ওয়েলকাম। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিদগ্ধ নেতা, বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান, তিনি বারবার অভিনন্দন জানিয়েছে, আমি অভিনন্দন জানাচ্ছি। বাট আপনি আপনার প্রস্তুতির জন্য ৬ বছর নিবেন, ৫ বছর নিবেন, মিনওয়াইল এটি ফাউন্ডেশন ছাড়া ৭ তলা ভেঙে পড়বে। দেশটা কিন্তু অস্থির অবস্থায় আছে। যেটা প্রয়োজন নেসেসিটি সেটা হলো আমাদের ভোটের অধিকার। মানুষগুলা ভোট না, না, দেয় আমি নাই। এখানে না, ঠিক আছে, আপনারা কিন্তু বারবার এটাই বলে যাচ্ছেন, আমরাও চাই, নির্বাচনের জন্যই তো এতদিন আন্দোলন করেছে মানুষ, কারেক্ট, নির্বাচন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু জি যে স্পিরিটে নিয়ে জুলাই আন্দোলন হয়েছে, যে স্পিরিটটা, জি যে এই জি দেশে আমরা আর কোনো দুর্নীতি চাই না, এই দেশে আর আগের মতো নির্বাচন চাই না, একটা নতুন সেট হবে, সেই সেট আপের মাধ্যমেই প্রকৃত ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবে তাদেরকে, এবং মানুষ মনে করে বিএনপি আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হলো যে যে স্পিরিট নিয়ে আন্দোলনটা করেছে, রক্ত দেওয়া হচ্ছে, সেই আকাঙ্ক্ষা যেটা সংস্কার, সেই যৌক্তিক সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার করার যে আপনারা একটা মানে ব্র্যাকেটে দাঁড় করাচ্ছেন সরকারকে, সে ন্যূনতম সংস্কারটাকে আপনার কি মনে করছেন, কি ধরনের সংস্কার ইঙ্গিত দিচ্ছেন? পাশাপাশি আপনি আমি যে সময়টা বলছেন, আমি আ- একটু বলি, যে সময়টা বলছেন যে আগামী দ্রুত সময় বলতে মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি ইতিমধ্যে যে ডিসেম্বরের মধ্যে, আর আছে মাত্র ধরতে গেলে 10 মাস, 10 মাস মোরলেস। এই 10 মাসে কি মনে করেন যে এক বড় ধরনের কোনো সংস্কার করে ওইরকম একটা নির্বাচনী পরিবেশ দেওয়া সম্ভব কিনা? আর দ্বিতীয়ত হলো, আরেকটি বিষয় এসছে, সেটি হলো যে স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া পরে দেওয়া নিয়ে বেশ তর্ক বিতর্ক হয়েছে, এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটা দিলে এটা মেনটেন করতে পারবে না, ম্যাসাকার হয়ে যাবে, এবং দেখা যাচ্ছে যে যেহেতু আগের সেট আপ রয়েছে, এখন আবারও এটা দিলে পরে নিয়ন্ত্রণ করতে পারবে না। এবং মানুষের প্রশ্ন হলো যে স্থানীয় সরকার নির্বাচন যদি নিয়ন্ত্রণ করতে না পারে, জাতীয় সরকার নির্বাচন কিভাবে করতে পারবে এই সরকার? এইখানে আমার একটা যুক্তি আছে। আপনি যদি ৩০০ আসনের গল্প করেন, ৩০০ আসনের গল্প করেন, তখন আপনি স্থানীয় সরকারের জন্য করতে হবে আপনার ৩,০০০ বা ১০,০০০ আসন। এখানে আপনার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, ১০,০০০কে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আর ৩০০ নিয়ন্ত্রণ করতে পারবেন না। এইটা কিন্তু একটু বেশি হয়ে গেল। শুনেন, আপনার গাছের গোড়া না লাগিয়ে, গাছের গোড়া না করে পাতা ফুল করার চেষ্টা করতেছেন, এটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। আমি দৃঢ়ভাবে বলছি, পার্লামেন্টটা হলো ফাউন্ডেশন, আপনার ৭ তলা বা ২০ তলার ফাউন্ডেশন। তারপরে আপনি উপজেলায় যান, তারপরে আপনি স্থানীয় সরকারে যান, তারপরে আপনি এই ইউনিয়নে যান, পৌরসভায় যান, ওয়ার্ডে যান। আপনি কেন পাতা ফুল আগে গজাচ্ছেন যে গাছের গোড়াটাই নাই এখন? সুতরাং আমি দুঃখিত। সো আমার গলাটার সমস্যা হচ্ছে। আমি মনে করি যে যৌক্তিক সময়ে একটা পার্লামেন্ট ইলেকশন দেওয়ার পরে একটি গণতান্ত্রিক পার্লামেন্ট যখন সিদ্ধান্ত নিবে, তখন আপনি স্থানীয় সরকারের নির্বাচন যাওয়া সঠিক হবে। সেটি স্প্লিটের টাইমে, ডিফারেন্ট সেপারেট টাইমে, 10 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে। আমি আসছি আপনার যৌক্তিক সময়টুকুতে। আমি যৌক্তিক সময়ে বলছি যে 91-এ কোনো ধরনের সিদ্ধান্ত ছিল না, পলিসি ছিল না, কোনো কিছু ছিল না, আমরা একটা নির্বাচন করেছি। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির তখন সান্তাহারে ব্যাটালিয়নের
সেকেন্ড ইন কমান্ড, আমি তখন একটি ব্যাটারি কমান্ডার বা আমি একটা ট্রান্সপোর্ট স্টাফ অফিসার ছিলাম, আমি এমটিও ছিলাম। আমরা কিন্তু একসাথে নির্বাচন করেছি। আমরা 7 দিন 10 দিন পেট্রোল করে মানুষদের সাথে গণসংযোগ করে আমরা বলেছি যে আপনারা আসুন, এবং মানুষ এসেছে। আজকে অনেক পরিবর্তন, কোনো সন্দেহ নাই। আজকে অনেক পরিবর্তন, 91 থেকে এই পর্যন্ত এসে ইট ইজ 36 ইয়ার্স বা 35 ইয়ার্স, পরিবর্তন অনেক। বাট সবচেয়ে বেশি রেডিক্যাল চেঞ্জ নিয়ে আসছে শেখ হাসিনা, আওয়ামী লীগ, এই ফেসিবাদী সরকার গত 16 বছরে মানুষকে ভাসতে 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 আর আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসায় পচতে 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 জাতিটারে পচাই দিয়ে গেছে। সুতরাং এটাকে সংস্কার করতে আপনার 15 বছর লাগতে পারে, 20 বছর লাগতে পারে, 30 বছর লাগতে পারে। তার মানেই না যে যে মৌলিক যে প্রশ্নটা, যে আপনার একটা গণতন্ত্র ফিরিয়ে আনা, একটা ভোটের মাধ্যমে একটা পার্লামেন্ট সৃষ্টি করা, এইটা কিন্তু আমাদের টেস্ট এন্ড ট্রায়ালে আমরা বহুবার রিপিট করেছি। আমরা জানি শুধু আমাদের উদ্দেশ্যটা সঠিক হবে। দিনের ভোট রাতে করার মতো মাফিয়া জেনারেল যদি বসে যায় তাহলে সমস্যা। আর যদি জেনারেল, চিফ অফ আর্মি স্টাফ এবং 3 বাহিনী প্রধান এবং সবাই নির্বাচন কমিশনার, সবার যদি উদ্দেশ্য এবং আদর্শ থাকে যে না, জাতিকে আমরা সঠিক একটা নির্বাচন, একটি ক্রেডিবল নির্বাচন উপহার দেব, এটি এই 10 মাসেই সম্ভব। আর আপনি যদি যৌক্তিক সময়টাকে, যদি যারা বলেছে অলরেডি দায়িত্বশীল ব্যক্তিরা বলছে প্রয়োজনে আরো 6 মাস, আমি আই ডোন্ট মাইন্ড, বাট আমি মনে করি এটি সম্ভব। এই যৌক্তিক সময়ে ডিসেম্বরের মধ্যেই সম্ভব। আর এটাকে যদি ধাক্কা দিয়ে ধাক্কাইতে মার্চ জুনেও নেন, ইট ইজ পসিবল। বাংলাদেশ এটা করেছে বারবার, রিপিট করেছে বারবার, শুধু ইন্টেনশনটা প্রপার হতে হবে, আর্ম ফোর্সেস ঠিক মতো যেতে হবে। এই সেনাবাহিনী প্রধানকে রাতের ভোট দিনের ভোট রাতে করার যে উদ্দেশ্য আদর্শ, এরকম যদি কেউ থাকে, আমার বিশ্বাস জেনারেল ওয়াকার সেই এই ধরনের উদ্দেশ্য আদর্শ নাই। তিনি স্পষ্ট একই করেছেন উদ্দেশ্য আদর্শ যদি থাকে বর্তমান সরকারের যদি থাকে তাহলে সম্ভব। সেনা প্রধানের যদি থাকে, পুলিশ প্রধানের যদি থাকে, ইলেকশন প্রধানের যদি থাকে, সহজেই থাকে, তাহলে এই থাকার মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করাতে সমস্যা কোথায়? এটা তো আপনাকে কোয়ান্টামে বললাম, আপনি 300 করবেন আর ওখানে করতে হবে 10,000 ইলেকশন। 10,000 ইলেকশন আপনি কিভাবে করবেন? সরি, কেন সমস্যা কোথায়? এটা আমাদের সামনে হবে। সমস্যা আছে। আমার একটা গার্ডিয়ান নাই, আমার একটা নির্বাচনী মেম্বার অফ পার্লামেন্ট নাই, আমার স্টেট পার্লামেন্ট নাই, কোনো সিদ্ধান্ত আমি নিতে পারবো না। নির্বাচনী মেম্বার অফ পার্লামেন্টের সাথে স্থানীয় সরকার সম্পর্ক কি? অফকোর্স সম্পর্ক আছে। এইখানে একটা পার্লামেন্ট যখন বসে তখন তার কতগুলো ম্যান্ডেট দিতে পারে, সিদ্ধান্ত দিতে পারে জাতির জন্য। কোন ধরনের নতুন যদি কোনো লেজিটিমেসি আসে, আমি বলতেছি স্থানীয় সরকার নির্বাচনের সাথে আপনার মেম্বার অফ পার্লামেন্টের সাথে কোনো সম্পর্ক আছে কিনা আমার জানা, মানে কিভাবে সম্পর্কটা আছে পার্লামেন্ট ইলেকশন ছাড়া আপনি যদি ওই ইলেকশন গুলো করেন, ইলেকশনের কথা বলছি না, আমি বলছি যে যদি ওই নির্বাচনটা আগে দেওয়া হয়, এতে সমস্যাটা কোথায়? মানে স্থানীয় সরকার নির্বাচন আগে প্রথম সমস্যা হলো আমার অস্থির বাংলাদেশ এই মুহূর্তে, যার কোনো মেম্বার অফ পার্লামেন্ট নাই। আমার কনস্টিটিউয়েন্সিতে 300 মেম্বার অফ পার্লামেন্ট কে আমরা জানি না। তারপরে আমরা শুরু করে দিব উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এটা একটা সাম সর্ট অফ, আপনি জামা কাপড় না পরে খালি ওই যে জুতা পরতেছেন, সামথিং লাইক ওকে শু পরে আমি হাঁটা শুরু করলাম, তাহলে তো আপনি এটা উলঙ্গ বডি নিয়ে। তার মানে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন হলে ওই পার্লামেন্ট মেম্বাররাই কি এগুলি তদারকি করবে? নো, তদারকির প্রশ্ন না এখানে। পার্লামেন্ট না, শুনেন, লিগেলি একটা পার্লামেন্ট অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারে, যে সিদ্ধান্ত আর কেউ নিতে পারে না। এই যে অস্থায়ী ইন্টারিম গভর্নমেন্ট বা বিপ্লবী গভর্নমেন্ট যেটাই বলেন না কেন, তাদের কিন্তু কোন ধরনের মেজর রুলস এন্ড রেগুলেশন, পার্লামেন্ট অ্যাক্ট, এগুলোকে আনতে পারে না। এখানে আপনার রয়্যাল ডিক্রি, যেটা রয়্যাল রাজত্বে হয়, প্রেসিডেন্সিয়াল ডিক্রি দিয়ে কিছু করতে পারে, বাট একটা পার্লামেন্ট কিন্তু ওভারনাইট সিদ্ধান্ত দিয়ে, আর তারা বলেছিল যে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে প্রাইম মিনিস্টার ফর্মে আসা যাবে। অর্থাৎ মেজর সিদ্ধান্তের জন্য পার্লামেন্টটা প্রয়োজন, তারপরে অন্য কিছু। আপনি তো যে লোকাল গভর্নমেন্টের তো বিভিন্ন ডিজাইন হতে পারে, লোকাল গভর্নমেন্টের অনেকগুলো ডিজাইন হইতে পারে, এটার রং বদলাতে পারে। এরা এই আওয়ামী লীগ, ফেসিবাদ আওয়ামী লীগ, এই বাংলাদেশ আওয়ামী লীগ, সংক্ষেপে আই ডোন্ট নো, এটারে লোকজনে বলে বাল। ওই যে বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে, বলছে প্রতীক দেওয়া হবে। হোয়াট ইজ দ্যাট? প্রতীক দেওয়া হবে? প্রতীক দিয়ে লোকাল গভর্নমেন্টটাকে, লোকাল ইলেকশনটাকে
এটা ধ্বংসযজ্ঞ করেছে, ওরা নিজেরা নিজেরা মারামারি করেছে, কাটাকাটি করেছে। এটা ছিল নিজস্ব সক্রিয়তায়, নিজস্ব লিডারশিপ কোয়ালিটিতে, নিজস্ব যোগ্যতায় একটা ব্যক্তি যে কোনো স্বতন্ত্রভাবে সে চেয়ারম্যান হতো, এইটাকেও পর্যন্ত পলিটিসাইজ করছে। সুতরাং এই পলিটিসাইজ থেকে ওদেরকে ফিরে আনার জন্য একটা পার্লামেন্টারি সিদ্ধান্ত প্রয়োজন। জি, খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমি জনাব হাসান নাসিরের কথা শুনে শেষ করতে চাই অনুষ্ঠানটা। প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা যে যেসব যুক্তি দেখালেন আমাদের জনাব মেজর সাইদ সিদ্দিক আমি খুব নির্বাচন আগে? জি, বিনয়ের সাথে, ও যেহেতু একটা রাজনৈতিক মতাদর্শের হ্যাঁ, ভিত্তিতে ওনারটা উনি বলেছেন, আমি চাই দলীয় মত আপনারটা স্পষ্ট আপনি বলুন। বলছে, সত্যিকার অর্থে আহ, 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 মেজর সিদ্দিক কিন্তু আহ, লন্ডনের প্রবাসী এবং আসছে, দেশে আছে, ইলেকশন হবে, আবার যদি ভালো কিছু হয় থাকবে, না হলে আবার চলে যাবে। আমরা কিন্তু পুরা 16 বছর প্রতিটা দিন কিন্তু আমাদেরকে কাউন্ট করতে হয়েছে, সাফার করতে হয়েছে, ইন টার্মস অফ সাফারিং। তো সুতরাং এই দেশের প্রতিটা দিন আমি সরকার কিভাবে দেশ চালিয়েছে, কিভাবে জনগণের উপর অত্যাচার করেছে নিজেরা ফিল করেছি এবং অন্যদেরকে অত্যাচারিত হতে দেখেছি। প্রতিটা প্রতিষ্ঠান, যারা বিবেকবান হিসেবে, তো এই এই দেশের বিবেকবান নাগরিকদের মধ্যে তো একজনকে একজন হিসেবে বিবেচনা করা যেতে পারে, তাই তো? তার মানে আমরা দেখছি সবকিছু কি হচ্ছে, শুধু নিজেরটা নিয়ে ব্যস্ত না। যেটা দেখেছি যে প্রতিটা দিন কিভাবে সরকারের প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, সেই প্রতিষ্ঠানকে সেইভাবে রেখে কিভাবে দলীয়করণ করা হয়েছে, কিভাবে প্রতিটা সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া হয়েছে, কিভাবে সব জনগণকে কিভাবে ডিপ্রাইভ করা হয়েছে, একটা দুর্নীতিগ্রস্ত এবং কিলারদেরকে কিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পদোন্নতি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো সব তো আমরা দেখছি। এখন সেই জিনিসগুলো যদি সংস্কার না হয়, সেগুলা বাদ, এবং সেইগুলোর কারণে যাদের কারণে এগুলা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, দেশে গুম খুন হত্যা যাদের কারণে হয়েছে, যারা এটার সাথে জড়িত, তাদের আজ পর্যন্ত কিছুই হয় নাই। আমরা নিরীহ জনগণ, নিরীহ এই আমরা ইয়েদেরকে, যারা ধর্মের কারণে যারা অ্যারেস্টেড হয়েছিল, মৌলবাদ আখ্যায়িত হয়ে, আমাদের সুফি মৌলানা সাহেবদেরকে জেলে নিতে দেখছি, তাদেরকে ডান্ডাপেড়ি পরিয়ে তাদেরকে আদালতে আসতে যেতে দেখছি। এই পরিস্থিতিতে আমরা এখনো দেখতেছি যারা সত্যিকার অর্থে গুম খুনের সাথে জড়িত, তারা একেবারে স্যুট কোট পরে আসতেছে এবং হাসতে হাসতে, এবং মানে তারা আদালতে আসতে যাচ্ছে। এখন এদের বিচার না করে এই প্রতিষ্ঠানগুলোকে মিনিমাম কারেকশন বলতে যেটা বোঝায়, এই দুর্নীতি মুক্ত করতে হবে, এই আওয়ামী মুক্ত করতে হবে প্রতিষ্ঠানগুলো। এটা কোন অবস্থাতে, এটা সিমটম যদিও বাইরে দেখা যাচ্ছে সেনাবাহিনীতে, এটার বিন্দুমাত্র কোনো লক্ষণ। বললাম যে সেনাবাহিনীতে এখনো গুম খুনের যাদের ওয়ারেন্ট বের হয়েছে তাদেরকেও হস্তান্তর করা হয়নি, বাকিদের তো প্রশ্নই ওঠে না। দুর্নীতিবাজদের কোনো অ্যাকশন নেওয়া হয়নি, খুনিদের কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এর মধ্যে ইলেকশন হলে আমরা কি আশা করতে পারি? একই জিনিস আবার রিপিট, আবার নতুন আর একটা টিম টেক ওভার করতে। এই পরিস্থিতিতে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের চেঞ্জটা আনতে হবে, যখন আমরা বুঝবো যে ভবিষ্যতে আবার একই জিনিস রিপিট হবে না। কিন্তু আমরা অলরেডি রিপিট হতে দেখতেছি, এখন প্রতিদিন দেখতেছি যে হাট ঘাট মাঠ টার্মিনাল নতুন লোক দখল করে নিচ্ছে, যা শুধু হাত বদল হচ্ছে। এই পরিস্থিতিতে ইলেকশন হলে একটা জিনিস হচ্ছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন অবশ্যই নির্দলীয় হইতে হবে। এটা যে কোনো মূল্যে নির্দলীয় করতে গেলে এটা পার্লামেন্ট ইলেকশনের আগে করতে হবে। এবং এটা তো একদিনে হয় না, যে এটা একদিনে পার্লামেন্ট ইলেকশন একদিনে হয়, এটাকেও ভেঙে ভেঙে বিভিন্ন দিনে, কয়েকদিনে নিতে হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনটাকে আরো অর্গানাইজড ওয়েতে নির্দলীয় করতে হবে। এটার মধ্যে টাকার খেলাটা বন্ধ করতে হবে। একটা চেয়ারম্যান 3 কোটি টাকা খরচ করে ইলেকশন করলে সে নিশ্চয়ই 30 কোটি টাকা আয় করবে, নাহলে সে ইনভেস্ট করবে কেন? এই জিনিসগুলো থেকে বেরিয়ে করে আসতে হবে। এই আইন প্রণেতাদেরকে, যে প্রত্যেকটা লোকাল তার এরিয়াতে, সে আইন প্রণেতা বলতে সে পার্লামেন্টে আইন করবে, বসে বসে আইন প্রণয়ন করবে। সে এলাকায় যে সভাপতি হবে না, আর এলাকায় যে ঠিক করবে না কে চেয়ারম্যান হবে, কে এমপি হবে, কে মসজিদ কমিটির সভাপতি হবে, কে স্কুলের কলেজের গভর্নিং বডির সভাপতি। এই কমিটিগুলোর সিলেকশনের কাজ এমপির না। যতক্ষণ পর্যন্ত এই সংস্কারগুলো না হবে, আমরা অন্ততপক্ষে স্থানীয় সরকার নির্বাচনটাকে আমার কাছে মনে হয় এটা কোনোভাবে রাজনৈতিক পরিমণ্ডল, রাজনৈতিক বিবেচনা করা উচিত অবশ্যই এটা আগে কোনোভাবেই না। কারণ রীতিমতো মনে হয় রাজনৈতিক ব্র্যান্ডিং থেকে এটাকে আলাদাকরণ করা হয়েছে, যে রাজনৈতিক মেজর ক্রাইমস এর বিচারে তো হইতে হবে। আপনার যে বড় বড় হত্যাকাণ্ড গুলো হলো, আমি জুলাইয়ের হত্যাকাণ্ড, বিডিআর এর হত্যাকাণ্ড, এটা নতুন যে তথ্যগুলো বেরিয়ে আসছে,
এগুলো এই বিচারগুলো তো হইতে হবে, একটা পর্যায়ে নিতে হবে, কিন্তু এই পর্যায়ে কোনো কিছুই হচ্ছে না, সবকিছু আটকায় যাচ্ছে। কিন্তু স্যার আমরা এখানে কি আমি আমার একটা কথা শেষ প্রশ্ন করতে রাখতে দাও পারি? সিদ্দিক, হুম, আমার কথা জি শেষ স্যার। করতে দাও, তারপরে বলবো। হুম, আমার কথা হচ্ছে যে এই পর্যায়ে এইগুলাকে একটা পর্যায়ে না নিলে আবার ওই নর্মাল যে ট্রানজিশন যেটা হয়েছে, এক সরকার আসছে, তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন করছে, আবার আরেক সরকার, গত 15 বছরের যে জঞ্জাল, এটা ক্লিন না করে যদি আমরা ইলেকশনে যাই, আবার একই জিনিস রিপিট হবে। এবং সত্যিকার অর্থে যেটা জনগণ যেটা ভয় পাচ্ছে, যে সংস্কার যদি না হয়, যৌক্তিক সংস্কার না, রিজনেবল সংস্কার হইতে হবে। যৌক্তিক কথার কিন্তু কোনো এক্সপ্লেনেশন নাই। রিজনেবল চেঞ্জ জনগণকে দেখতে হবে, বুঝতে হবে যে হ্যাঁ, আগামী ইলেকশনে আবার টাকার খেলা হবে না। এই 10 কোটি 20 কোটি 50 কোটি টাকা দিয়ে আমার নমিনেশন কিনতে হবে না। আমি যদি হুম, বুঝি যে আমার এমপি হলে আমার গাড়িটা পাবো না, আমি ট্যাক্স ফ্রি গাড়ি পাবো না, আমি এলাকায় যে সভাপতি বানায় টাকা বাণিজ্য করতে পারবো না, ইভেন দলিল রেজিস্ট্রেশনেও টাকা এমপি সাহেব পায়। আপনি জানেন সাগর ভাই, হুম, দেশে থাকলে আপনি জানতেন, আপনি একটা জমি কেনা বেচা করলে ওই টাকা লোকাল এমপি, পলিটিক্যাল লিডার, মেয়র, হুম। সব সব লেভেলে তা এটা এটা আমার কাছে মনে হয়, মানে আগে শুধু বিএনপি সাব যারা রেজিস্ট্রার অল্প ক্ষমতায় যাবে, কিছু তো টাকা খাইতো। বিএনপিরও কমপক্ষে 85% মানুষ অন্তত পক্ষে চায় যে একটা ফ্রেশ পরিবেশে স্থানীয় সরকার নির্বাচন হোক। আমি স্থানীয় সরকার, বিএনপির সত্যিকার অর্থে গত 16 বছরের কর্মীরা ব্যাপকভাবে নির্যাতিত হয়েছে, ব্যাপকভাবে তারা গুম খুন হত্যার শিকার হয়েছে। বিএনপির কর্মীদের লেভেলে কিন্তু কোন রকম দ্বিধাদ্বন্দ্ব নাই যে এই চেঞ্জটা না হলে আবার একই পরিস্থিতি হবে। এরা কিন্তু লাভবান হয় না, যারা শাস্তি পায় এরা কিন্তু এখনো, এরা যে জেলে গেছে, নিঃস্ব হয়ে গেছে। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আলোচনা কারা করতেছে এবং এই যে সরকার, এই সরকার আসলে মূলত কাদের সরকার, কারা এই সরকার গঠন করেছে। আমরা বলি যে ডক্টর ইউনূস কিছু করে না কেন, মূলত ডক্টর ইউনূস আসলে কিছু করতে পারে না, তিনি একটা অপারগ। এখন তিনি ভিতরে গিয়ে সব কিছু বুঝতে পেরেছেন, কিন্তু কিছু ফাঁসও করতে পারতেছেন না। অর্থাৎ তাও যদি না হয়, হয়তো বাংলাদেশের এই দেশটা বর্তমান দুইভাবে বিভক্ত, কিছু সংস্থা বা কিছু প্রতিষ্ঠান ইউনূস চালাচ্ছেন, আর গুরুত্বপূর্ণ কিছু সংস্থা বা কিছু প্রতিষ্ঠান সেনা প্রধান দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই হচ্ছে আমাদের বর্তমান সরকারের অবস্থা। এই প্রদর্শক আলোচনাগুলো শুনে যান, শুনে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।